আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদের 2টি সেশন শেষ হয়েছে। তো কেমন লাগছে আপনাদের কাছে? আজকে কিন্তু ভিন্ন ধরনের আমাদের ক্লাস, কোনো ওয়াজ নসিহত নাই, শুধু অন্য ধরনের। আচ্ছা, এখন হলো যারা আমরা অংশগ্রহণ করছি এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কতজন দেখি একটা হাত তোলেন তো। দাখিল আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়ছেন, এরপরে কলেজ ইউনিভার্সিটিতে পড়লে অসুবিধা নাই, কিন্তু দাখিল বা আলিম মাদ্রাসায় করছেন এরকম যারা একটু হাত তোলেন তো কম। আর বাকিরা দাখিল আলিম পড়েন নাই, মানে জেনারেল লাইনের। জি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের আজকের বিষয়গুলো রাখা হয়েছে শুধু মাদ্রাসা ভিত্তিক না, সবার জন্য কমন যে বিষয়গুলো সব শিক্ষকের দরকার। আরবি শিক্ষকের যেমন দরকার, ইংরেজি শিক্ষকেরও দরকার, গণিতের শিক্ষকেরও যেগুলো দরকার সেই বিষয়গুলোই আজকে রাখা হয়েছে। আচ্ছা, তো আমার বিষয় তো আপনারা পেয়েছেন, আগেই বলছি যে শিক্ষা উপকরণ তৈরি ও উপস্থাপন, এটা হলো আমার বিষয়। তা আমরা বিষয়ভিত্তিক আলোচনায় করব। বিষয়ভিত্তিক আলোচনার আগে আপনাদেরকে এই একটা জিনিস দেখাই। এটার নাম হলো BNQF। BNQF এটা হলো বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা লাগবে। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু বাংলাদেশের সংসদে পাশ করা সরকারি রুলস। BNQF মানে আগামী দিনের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই আলোকে হইতে হবে, এটা বাধ্যতামূলক। মানে আগের আমলে আমরা যেই পদ্ধতিতে শিখছি, আমাদের শিক্ষকেরা আমাদেরকে যেভাবে শিখাইছেন, যেভাবে কারিকুলাম তৈরি করছেন, সামনের বাংলাদেশে আর এটা হবে না। এখন সব শিক্ষা প্রতিষ্ঠান, সেটা মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সবগুলাকে এই একটা ফ্রেমওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে, এই BNQF। তো BNQF-এর মধ্যে আপনার অনেকগুলো বিষয় তারা নির্দিষ্ট করে দিছে। এই আলোকে আপনার সিলেবাস কারিকুলাম তৈরি করতে হবে, এই আলোকে ক্রেডিট নির্ধারণ করতে হবে, ক্রেডিট আওয়ার নির্ধারণ করতে হবে। দেখবেন এক একটা সাবজেক্টের সাথে ক্রেডিট আওয়ার থাকে না, 3 থাকে, 4 থাকে, এরকম ক্রেডিট থাকে। তো ক্রেডিটগুলো কীভাবে নির্ধারণ হয় এটা কেউ জানেন যে ক্রেডিট কেমনে নির্ধারণ হয়? এটা নির্ধারণের মানে নীতিমালা কি, এরকম কেউ কি জানেন? ক্রেডিট আওয়ার, এই সাবজেক্টটা এত ক্রেডিট আওয়ার, এবং একটা ইয়ারে তাকে এত ক্রেডিট আওয়ার পড়াইতে হবে একটা স্টুডেন্টকে। তো এই যে ক্রেডিট আওয়ার, ক্রেডিট এটা কি, এটা বুঝেন কি না কেউ? কেউ বুঝলে একটু শেয়ার করেন, তাহলে আমরা আরও সুবিধা হবে। কেউ এই সম্পর্কে এর আগে ধারণা নাই? আচ্ছা, যেটা এই BNQF যেটা বলে দিছে সেটা হলো, আগে ধরা হয়তো এই ক্রেডিট আওয়ার শুধু আপনার ক্লাস আওয়ারটা, শুধু টিচার যতক্ষণ পড়ায় এটা ক্রেডিট আওয়ারের গণনার মধ্যে। কিন্তু BNQF বলছে না, এটা এরকম না। 1 ঘন্টা স্টুডেন্টকে পড়াইলে 2 ঘন্টা স্টুডেন্টকে সময় দিতে হবে পড়াশোনা করার জন্য, তাহলে টোটাল 3 ঘন্টা। সপ্তাহে একটা ক্লাস যদি 1 ঘন্টা হয়, তো এটার সময় দিতে হবে 3 ঘন্টা। 1 ঘন্টা টিচার ক্লাসে পড়াইবেন, 2 ঘন্টা স্টুডেন্ট পরবর্তীতে তাকে কাজ দেওয়া হবে, তাকে বিভিন্ন কাজ দেওয়া হবে বাসায়, সে কাজ করবে এবং ওইটা মুখস্থ করবে বা ওইটা শিখবে। ওইটা তার রেডি করতে 2 ঘন্টা লাগবে। আমার 1 ঘন্টার পড়া স্টুডেন্টের লাগবে কয় ঘন্টা? 2 ঘন্টা। তো টোটাল কয় ঘন্টা? 3 ঘন্টা। তো একটা ক্লাস যদি আমরা কিন্তু মাদ্রাসা স্কুলে 1 ঘন্টা পাই না, প্রতিদিন 1 ঘন্টা পাই না। তো ধরেন প্রতিদিন 30 মিনিট,
30 মিনিট পাই। তো 30 মিনিট পাইলে সপ্তাহে যদি ক্লাসটা 2 দিন হয় তাহলে 1 ঘন্টা পাইতেছি। তো সপ্তাহে 1 ঘন্টা, তো ছাত্রের লাগবে 2 ঘন্টা। তো যদি 14 সপ্তাহ ক্লাস হয়, এটার আবার পরীক্ষা হবে, বিভিন্ন কিছু হবে, সবসময় তো নিয়মিত ক্লাস হবে না। তো ধরেন যদি 14 সপ্তাহ ক্লাস হয়, তো 14 সপ্তাহ 14 ঘন্টা টিচার পড়াবে, আর ছাত্রের লাগবে কয় ঘন্টা? 28 ঘন্টা। তো তাহলে টোটাল কয় ঘন্টা? ছাত্র শিক্ষক মিলে টোটাল কয় ঘন্টা? 42 ঘন্টা। তো এখানে বলে দিছে যে 40 ঘন্টা, এই 40 ঘন্টা ধরে 1 ক্রেডিট আওয়ার। 40 ঘন্টায় হবে 1 ক্রেডিট আওয়ার। আগে এক একজন এক এক ভিত্তিতে এটা নির্ধারণ করত। এখন অল বাংলাদেশে বিএনকিউএফ নিয়ে আসছে যে এটা হইতে হবে এই 40 ঘন্টা, 40 ঘন্টায় 1 ক্রেডিট আওয়ার। তো একটা কোর্স আগে ঠিক করতে হবে এটা কত ক্রেডিট আওয়ার, 2 ক্রেডিট আওয়ার না 3 না 4, একেবারে শিশু থেকে শুরু করে একেবারে পিএইচডি পর্যন্ত সবগুলা এই ক্রেডিট আওয়ারের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। তারপরে আপনার সেই অনুযায়ী ক্লাস হইতে হবে সপ্তাহে, সেই অনুযায়ী ছাত্রকে সময় দিতে হবে। অর্থাৎ ছাত্র যাতে মানে পড়াশোনা করবে, প্রতিষ্ঠানে ভর্তি হবে, পড়াশোনা করবে না, এই সুযোগ যেন না থাকে। এই জন্যই মূলত এই বিএনকিউএফ এর মাধ্যমে অনেকগুলো নীতিমালা আছে। তো এই নীতিমালার আরেকটা প্রতিফলন আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এই যে এটা হলো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অ্যারাবিকের অনার্সের সিলেবাসের ফার্স্ট ইয়ার, শুধু ফার্স্ট ইয়ার, পুরাটা না। তো এটা শুধু অনার্সে এমন না, এই সিলেবাস এখন থেকে ক্লাস 1-এর জন্য করা লাগবে, 2-র জন্য করা লাগবে, একেবারে মানে 7, 8 প্রত্যেকটা ক্লাস পিএইচডি পর্যন্ত করতে হবে। তো এই মানে এটা করতে গেলে আমি এটার উপরে আলোচনা করব না, এটার উপরে দিনব্যাপী সেমিনার হয়। আমাদের 3 দিন ব্যাপী এই সেমিনার হয়েছে, ওয়ার্কশপ হয়েছে 3 দিন ব্যাপী, খালি এটা বোঝানোর জন্য। তা আমি খালি একটু ধারণা দিচ্ছি। দেখেন এখানে যখন একটা আমি ক্লাসের এটা তৈরি করব, তখন প্রথম আমার যে প্রতিষ্ঠান, ধরেন আমার দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা, তো এই মাদ্রাসার প্রথম ভিশন মিশন এটা থাকতে হবে। আমি মাদ্রাসাটা কেন করছি, এটার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটা কোন পর্যায়ে নিতে চাই, কি তৈরি করতে চাই, এবং বাজারে মার্কেটে কি সাপ্লাই দিতে চাই আমার এখান থেকে, এটার ভিশন মিশন ঠিক করতে হবে আমার প্রতিষ্ঠান। আচ্ছা, এরপরে ধরেন আমি এটার সিলেবাস করতেছি ক্লাস 8-এর। তা আমার এই ক্লাস 8-এর যে সিলেবাস, এই ক্লাস 8-এর কারিকুলামের মধ্যে প্রথমে আমাকে ঠিক করতে হবে আপনার পিইও, মানে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভস। প্রথম কাজ হলো আমার এই ক্লাস 8-এর জন্য পিইও, সংক্ষেপে হলো পিইও, মানে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভস। আমার যে এইখানে প্রোগ্রামটা 8-এ চলবে, এটার উদ্দেশ্য কি কি, কি উদ্দেশ্য হাসিল করতে চাই। 1 বছর আমি পড়াইলাম, 1 বছর পরে আমার এই ছাত্রটা কি কি শিখবে, কি কি বুঝবে, কি কি জানবে, এটার একটা আগে অবজেক্টিভ ঠিক করতে হবে এই প্রোগ্রামটার। তো এরকম আপনি P1, 2, 3 করলেন। আচ্ছা, এরপরে আসেন এবার PLO করতে হবে। PLO মানে প্রোগ্রাম লার্নিং আউটকামস। আগে থাকবে PEO, এডুকেশনাল অবজেক্টিভ। এবার হলো আমার এটার লার্নিং আউটকাম। এবার এটা পড়াশোনার পরে সে এখান থেকে তার আউটকামটা কি, কে শিখলো, সারা বছর খালি পড়াইলাম, তা লাস্টে বছরের শেষে এটা কী বাইর হবে, আমার প্রোডাকশানটা কি হবে, মার্কেটের জন্য আমি কতটুকু উপযোগী, কি করছি। আচ্ছা, এটা থাকবে। থাকার পরে এবার আপনাকে একটা ম্যাপিং দেখাতে হবে যে আমার ক্লাস 8-এর এই আমার এডুকেশনাল প্রোগ্রামের এডুকেশনাল অবজেক্টিভ ছিল এটা, আর আউটকাম এটা। তাহলে এই আউটকামে আর এই অবজেক্টিভে মিলাই দেখাইতে হবে, মানে কোন লার্নিং আউটকাম দিয়ে কোন অবজেক্টিভ মিলছে। আচ্ছা, এ তো গেল একটা। এরপরে আবার আপনি
এই প্রত্যেকটা সাবজেক্টের এরকম আপনাকে সিএলও ঠিক করতে হবে, আর একটা হলো ফিএলও ঠিক করতে হবে। সিএলও ফিএলও এই দুইটা হলো মাস্ট। একটা হলো সিএলও, আপনার এই কোর্সটার লার্নিং আউটকাম থাকতে হবে, আর একটা হলো আপনার ফিএলও, যে প্রোগ্রামের যে লার্নিং আউটকাম সেটার সাথে আপনার এটা সামঞ্জস্য হচ্ছে কিনা। এগুলার আবার অনেকগুলো বিষয় আছে, তা আমি ওই বিস্তারিত ওইটা আলোচনা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আগে যেভাবে আমরা গতানুগতিক পড়াইতাম, যেভাবে টিচিং দিতাম, টিচিং মেথড যেটা ছিল, এটা এখন পরিবর্তন করতে হবে। আগের মেথড এখন এই সময়ের জন্য এটা উপযোগী না। তো তাহলে আমার এই শিক্ষা পদ্ধতি বা টিচিং পদ্ধতি যখন পরিবর্তন হবে, তা আমার এই উপকরণেরও পরিবর্তন হবে। এই জন্য আমার এই টিচিং এইডস, মানে শিক্ষার জন্য আমি যে ক্লাসের টিচিংটা দিব, এটার জন্য যে উপকরণ, এই উপকরণগুলো কিভাবে তৈরি করব, কিভাবে উপস্থাপন করব, এটাই হলো আমাদের এই ক্লাসের মূল বিষয়। তাহলে প্রথমে এখানে আসেন যে আমরা শিক্ষা উপকরণ বলতে কি বুঝি, টিচিং এইড বলতে আমরা কি বুঝি। এটাকে আরবিতে বলে ওয়াসাইলে তালিমিয়া। ওয়াসাইলে তালিমিয়া মুইনাত তাদরিস, ইংরেজিতে বলে টিচিং এইডস। এটা হলো মানে টিচিং দেওয়ার জন্য যে উপকরণ। আমরা আসবো এটা শ্রেণী বিভাগে, তার আগে আমরা বলি, ধরেন আমি এখানে টিচিং দেব ক্লাসে ছাত্রদের সামনে, তো এখানে কিছু উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে দিয়ে দিয়েছেন। এই উপকরণগুলো ছাত্রদের সামনে ব্যবহার করতে হবে। মানে খালি চুপচাপ এমনি আমি বই পড়ে গেলাম, ছাত্ররা শুনলো আর বাসায় গিয়ে মুখস্থ করলো, বিষয়টা এরকম না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন আমাদেরকে হাত দিছেন, এই হাতটাকে ব্যবহার করতে হবে টিচিংয়ের সময়। হাতটাকে কেমনে ব্যবহার করবেন? আপনি একটা জিনিস ছাত্রদেরকে বুঝাইতেছেন, আপনার হাতটা নড়াচড়া করবে, হাত দিয়ে ইশারা দিয়ে দিয়ে জিনিসটা তাকে বুঝাইতে হবে। মানে আপনার হাত নড়াচড়া করবে, হাত বন্ধ থাকবে না। আপনার চোখ নড়াচড়া করবে, আপনার চোখের ইশারায় অনেক কিছু ছাত্রকে বুঝাইতে হবে। এই চোখ আপনার একটা টিচিং এইডস, এটা আপনার একটা শিক্ষা উপকরণ। হাত আপনার একটা শিক্ষা উপকরণ। তারপর আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পুরা বডিটাই একটা শিক্ষা উপকরণ। প্রথমে আপনি এই বডিতে এমনভাবে ছাত্রের সামনে আসতে হবে, এমন ড্রেস, এমনভাবে আপনি আসতে হবে যাতে ছাত্র আপনাকে মানার মতো একটা উপযোগিতা তৈরি হয়। মানে ধরেন আমি একজন মানুষকে কথা শুনবো, একজন মানুষের কথা মানবো, তা আগে মানুষটাকে দেখে প্রথম ছাত্রের মানে প্রথম দর্শনে দেখায় যাতে এই আবেগটা, অনুভূতিটা তৈরি হয় যে আমার এই স্যার কি বলে এটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটা আমার দরকার। মানে আমার মানে গেট আপটা দেখে আমার মানে বডির এই পোশাক আশাক সব কিছু। অ্যান্ড আমি ক্লাসে গেলাম, ধরেন লুঙ্গি একটা পরে, তা এখন প্রথমে তো আমার ছাত্র দেখে বলবে যে বুঝছি হুজুর কোন স্টাইলের। হ্যাঁ, এবার কিন্তু আমার ওই লুঙ্গির কারণে কিন্তু আর ওই শোনার প্রতি তার যে আগে একটা যে আগ্রহ, এটা থাকবে না, এটা কমে গেছে। আচ্ছা, আমি টুপি একটা পরে গেছি, ধরেন ময়লা একবারে ইয়া হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা টুপিতে ছাত্র যখন এটা দেখছে, তখন কিন্তু দেখবেন যে তার আর এই টিচারকে যেভাবে মনোযোগ দিয়ে শোনার কথা ওইভাবে কিন্তু শুনবে না। তাহলে টিচার ক্লাসে যাওয়ার আগে তার কিন্তু সব কিছুর একটা প্রস্তুতি আছে। তার চুলগুলা কোন অবস্থায় আছে, তার দাড়ি কোন অবস্থা আছে, তার পোশাক আশাক কোন অবস্থা আছে, তার জুতা কোন অবস্থা আছে। এখন জুতা যদি হয় এরকম যে এক পাশ ছিঁড়ে গেছে, ওই পাশে পড়া শুরু হয়েছে, এরকম দেখছেন আপনারা কোনোদিন কাউকে? মানে জুতার এই যে উপরের পাশ আছে না, তাহলে এই পাশ ছিঁড়ে গেছে, তখন উল্টা ওই পাশে ফিতা লাগাই পড়া শুরু হয়েছে, এরকম জুতা দেখছেন কখনো?
আমি দেখছি, আগে ছিল, আগের মুরব্বীরা এরকম জুতা পরতে আমি দেখছি যে স্যান্ডেল ফিতা ওই এই পাশের ফিতা নষ্ট হয়ে গেছে পড়তে পড়তে, এবার উল্টা পাশে ফিতা লাগাই তারপরে পড়তেছে। এখন ধরেন আপনি গেছেন উল্টা পাশে ফিতা লাগাই এরকম এক জোড়া জুতা পরে এই যুগের স্টুডেন্ট পড়াইতে। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যে যুগে পড়ছি আর এই যুগে যাদেরকে পড়াই দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমাদের আমলে মোবাইল দেখি নেই, মোবাইল কীরকম চেহারাও দেখি নেই। প্রথম যখন আমরা প্রাইমারি হাই স্কুলে পড়ি তো মোবাইলের চেহারাই তো দেখি নেই, মোবাইল কীরকম এটা। প্রথম প্রথম আসছে বড় বড় মোবাইল, তারপর আস্তে আস্তে বিভিন্ন ডিজাইনের দেখছি। তাহলে ওই আমলের আমরা যে ছাত্র ছিলাম, ওই ছাত্র আর এখনকার ছাত্র দুটার মধ্যে তফাৎ আছে। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে 2025 সালে, এখন আমরা যে 1990 সালে কেমনে পড়ছি, 92 সালে কীভাবে পড়ছি, 95-তে, ওই চিন্তা আর এখন করলে হবে না। মানে আমি যাদেরকে টিচিং দিচ্ছি, যাদেরকে পড়াচ্ছি, ওদের দিকে খেয়াল রেখে আমাকে ওইভাবে গড়ে তুলতে হবে, আমাকে ওই উপযোগী করতে হবে। আমার ছাত্ররা কম্পিউটার জানে, আমার ছাত্ররা ফেসবুক চালাতে জানে, আমার ছাত্র ইমেল চালাতে জানে, আমার ছাত্র এখন বর্তমানে কত কিছু জানে, আমি এই জগৎ সম্পর্কে কিছুই জানি না। তো এরকম টিচার যখন পড়াইতে যাব, তা আসলে তাদের জন্য এই টিচার উপযোগী না। তাহলে আমাকে এই যুগের আলোকে উপযোগী করে গড়ে তুলতে হবে। তাহলে এই যে ধরেন আমার এই সাজসজ্জা, আমার উপস্থাপনা, আমার হাত পা নড়াচড়া করা, এগুলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আমার ভিতরে শিক্ষা উপকরণ, এগুলো টিচিং এইডস, এগুলো ওয়াসাইলে তালিমিয়া। আরেকটা হলো আমার সাথে নাই, কিন্তু আমাকে তৈরি করতে হবে, আমাকে তৈরি করি বাইরের থেকে আনতে হবে ছাত্রের সামনে, এটা এক ধরনের। আরেকটা হলো ছাত্রকে দিয়ে টিচিং এইড তৈরি করাইতে হবে। শুধু আমি তৈরি করব বিষয়টা এমন না, আমার স্টুডেন্টকে দিয়েও আমি তৈরি করাইতে হবে। যদি এভাবে আমার তিনটা জিনিস আমরা বলছি এখানে টিচিং এইডসের ব্যাপারে। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, আমাকে আল্লাহ যেটা দিচ্ছেন, সবাইকে আল্লাহ পাক এইটা সমান দেন না। এক একজনের উপস্থাপনা এক এক রকম হবে, এক একজনের কথা এক এক রকম হবে, এক একজনের বোঝানোর ক্যাপাসিটি এক এক রকম হবে। অনেক কিছু আছে আপনি চেষ্টা করলেও পারবেন না। আবার অনেক কিছু আছে আপনি 1 ঘন্টা পরে যা না হবে আরেকজনে 10 মিনিট পরেও তা হবে। এগুলো অনেকগুলো ব্যাপার আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, এগুলো আল্লাহ পাক সবাইকে সমান দেন না। কিন্তু কিছু জিনিস আছে আমি আপনি এটা চেষ্টা করলে পারবেন। পোশাক আশাক ধরেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাত্রের সামনে আসা, তারপরে পরিপাটি করে আসা, তারপরে আপনার এই আমি যদি প্রিপারেশন নিয়ে ক্লাসে আসা, এগুলো তো আমার সবার পক্ষে সম্ভব, এগুলো কিন্তু অসম্ভব না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এই বিষয়গুলো টিচিং এইডসের একটা মৌলিক উপাদান, এটাকে কাজে লাগাতে হবে। 2 নম্বরে কিছু টিচিং এইড আমাকে বাইরের থেকে নিয়ে আসতে হবে তৈরি করে। 3 নম্বরে আমার ছাত্রগুলা কিন্তু আমার সামনে যেগুলো বসে আছে এগুলা এক একটা বিশাল সম্পদ, মানব সম্পদ। এগুলা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় সম্পদ, যেগুলো আমার সামনে ক্লাস নিচ্ছে, যে ছাত্রগুলোকে আমি পড়াইতেছি, এরা পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। এবং এখানে এমন এমন স্টুডেন্ট আমার সামনে ধরেন আছে যেগুলো হয়তো এখন ক্লাস 4-এ পড়তেছে, 5-এ পড়তেছে, একসময় আমার থেকে অনেক বড় হবে এরা। তা আমাকে পড়ানোর সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখন হয়তো এরা আমার সামনে বসছে, হয়তো পৃথিবীতে আমি একটু আগে আসছি দেখি আমি এখানে বসছি, ওরা একটু পরে আসছে দেখি এখানে বসছে, কিন্তু এরা এমন এমন মেধা আল্লাহ এদের মধ্যে দিয়ে রাখছে, এরা একসময় আমার থেকে অনেক বড় হবে। দেখবেন অনেক সময় শিক্ষকের চেয়ে ছাত্র অনেক উপরে চলে যায়, এরকম অসংখ্য। ইমাম বুখারী আর ইমাম তিরমিজি ওনারা কিন্তু ছাত্র শিক্ষক, ইমাম বুখারী শিক্ষক, ইমাম তিরমিজি ছাত্র, ইমাম মুসলিমও ইমাম বুখারী ছাত্র। ইমাম বুখারী সরাসরি ছাত্র এই দুইজনেই, ইমাম মুসলিম এবং ইমাম তিরমিজি। তো ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ ইমাম বুখারী রাহমাহুল্লাহ থেকে যেদিন বিদায় নিচ্ছেন, পড়াশোনা শেষ করে চলে যাচ্ছেন, মানে ইমাম বুখারী রাহমাহুল্লাহর কাছে সহিহ আল বুখারী পড়ছেন, আরও হাদিস পড়ছেন, পরে বিদায় নিয়ে যাচ্ছেন। তো তখন ইমাম বুখারী রাহমাহুল্লাহ
ইমাম তিরমিজি রাহমাহুল্লাহকে বললেন যে ইস্তাফাত্তু মিনকা মা লাম তাস্তাফিদ মিন্নি, আজকে এতদিন আমি তোমার থেকে যে উপকারটা পেয়েছি, যে ফায়দা পেয়েছি, তুমি আমার থেকে এই উপকারিতাটা পাও নাই। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার ছাত্র ইমাম তিরমিজিকে বলতেছেন যে আমি তোমার থেকে যে উপকারটা পাইছি, তুমি কিন্তু আমার থেকে সেই উপকার পাও নাই। অর্থাৎ ইমাম বুখারী বুঝাইতে চাইতেছেন যে তুমি আমার থেকে বড় মুহাদ্দিস, ইমাম তিরমিজিকে বলতেছেন। আর তোমার মতো ছাত্র পড়ানোর কারণেই কিন্তু আমার আরও এলমি অবস্থা আরও বাড়ছে। আপনি ভালো স্টুডেন্ট পড়াইলে কিন্তু আপনার এলেমের উন্নতি হবে, আর বোকা স্টুডেন্ট পড়াইলে আপনার এলেম যা আছে এটাও আস্তে আস্তে আরও কমতে থাকবে। তাহলে ছাত্রের দ্বারা আমার এলেম বিকশিত হয়, জ্ঞান বিকশিত হয়। তবে ছাত্রকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। ছাত্র আগে কিন্তু আমাদের শিক্ষকেরা ছাত্রদেরকে আপনি করে বলতেন। আমাদের অনেক শিক্ষক ছিলেন যারা পুরানো, তারা কিন্তু ছাত্রদেরকে তুমি বলতেন না, সব সময় বলতেন যে আপনি আপনি করে বলতেন। এবং আজও দেখবেন আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের এই অঞ্চলের মানুষ, আমরা সারা পৃথিবীতে যেখানে যাই, আমরা প্রথমে একজন মানুষকে ছোট হোক আর বড় হোক তুমি বলতে পারি না, আমরা প্রথমে যাই বলি যে আপনি। কিন্তু অন্য অঞ্চলের মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ বা ওই কুষ্টিয়া, যশোর, ওইসব অঞ্চলের মানুষ, এরা কিন্তু আপনি ভাষা জানে না, এরা আপনি তেমন একটা বলে না। এরা মা বাবারেও বলে তুই, মা বাবাকে তুই করি বলে, এবং তুই বললে মা বাবাও খুশি, এরাও খুশি। এরা তুইটা এদের কাছে সম্মানজনক, এরা এটাই মনে করে। তা আমরা ওই যে ওই আয়াতটার তাফসিরে পড়ছিলাম যে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, তো মা বাবাকে উফ বলিও না। তো উফের কিন্তু দুই রকমের অর্থ আছে, কেউ আনন্দে বলে উফ, আবার কেউ দুঃখে বলে উফ। তা আল্লাহ পাক এখানে বলছেন ওই যাতে মা বাবা দুঃখ না পায়। কিন্তু আনন্দে যদি মা বাবার ছেলে এত কিছু আনছে বাবার জন্য, বাবা উফ, এটা নিষিদ্ধ না। তাহলে আমরা যেটা বলছি যে মানে স্টুডেন্টকে মর্যাদা দিতে হবে, স্টুডেন্টকে সম্মান করতে হবে। স্টুডেন্টের একটা মর্যাদা আছে, সম্মান আছে। আবার স্টুডেন্টকেও এমনভাবে গড়ে তুলতে হবে সে যেন আমাকে সম্মান করতে বাধ্য হয়। আসলে আমরা জোর করি, দেখা যায় অনেক সময় বল প্রয়োগ করি, বেদ প্রয়োগ করি, সম্মান চাই। কিন্তু সম্মানটা এমনভাবে শিক্ষককে তৈরি করতে হবে যে অটোমেটিক বাধ্য। দেখবেন কিছু কিছু শিক্ষক আছেন, ওনারা বলা লাগে না, ওনাদেরকে আমরা ছাত্ররা দেখলেই অটোমেটিক সম্মান চলে আসে। তাহলে নিজেকে এমনভাবে ছাত্রদের সামনে উপস্থাপন করতে হবে যাতে ছাত্র আমাকে সম্মান করতে বাধ্য হয়, জোর করে সম্মান না নেওয়া লাগে। আপনারা তো মাদ্রাসায় ছাত্রদেরকে মনে হয়, যেহেতু আমাদের এগুলো বেশির সবে সালাফি মাদ্রাসা, ছাত্ররা তো ওইভাবে দাঁড়ায় না মনে হয় আপনাদের, নাকি? টিচার ক্লাসে গেলে কি ছাত্রদেরকে দাঁড়ায়? আলহামদুলিল্লাহ, এটা আরবেও এটাই, কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানে তো না দাঁড়াইলে ছাত্র বেআদব, আদব কায়দা নাই যে ছাত্র দাঁড়ায় নাই কেন, শিক্ষক দেখছে দাঁড়ায় নাই। আচ্ছা, তো প্রথম কথা আমরা প্রথমে তাহলে টিচিং এইডস সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পাইছি। আচ্ছা, এবার আসেন পৃথিবীতে সবচেয়ে বড় ওস্তাদকে বলেন তো দেখি, বড় শিক্ষক? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বড় শিক্ষক জমিনে আসেও নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেও না। তাহলে শিক্ষকতা করতে হলে ওই শিক্ষক থেকেই শিখতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিক্ষকেরা শিখতে হবে। তাহলেই যত রকমের টিচিং এইডস আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব ব্যবহার করতেন, এগুলো ব্যবহার করেই শিখাইতেন। এই জন্য আল্লাহ পাক সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা ফি সিয়াসা, ফিল ইকতিসাদ, ফিদ দ্বীন, ফিল ইজতিমা, ফিল উসরা, ফিল তালিম, সকল ক্ষেত্রে তিনি উসওয়ায়ে হাসানা। এবার একটু আমরা দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই টিচিং এইডস ব্যবহার করতেন। তিনি শিক্ষক হিসাবে কয়েকটা হাদিস আমরা লক্ষ্য করলে দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এগুলো ব্যবহার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাসের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন যে উমিরতু
আন আসজুদা আলা সাবআতে আযমিন, যে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন 7টি জিনিসের উপরে সেজদা দেওয়ার জন্য। সেজদা আমরা 7টি অঙ্গের উপরে সেজদা দিয়ে থাকি। অঙ্গগুলো কি কি? এখানে কয়টা? মুখের মধ্যে কয়টা? একটা। মূলত এখানে দুইটা মিলে একটা। আর আপনার দুই হাত রাখতে হয়, দুই হাঁটু রাখতে হয়, দুই পায়ের আঙ্গুলগুলা রাখতে হয়। তো তাহলে মোট 7টা। এখানে 2টা, 4টা, তারপরে 6টা, আর এখানে 2টা। এখন দেখেন এটারও যদি 2টা ধরেন তাহলে 7টা হবে না, হয়ে যাবে কয়টা? 8টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতে গিয়ে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 7টা বলে বলতেছেন আলাল জাবহা, মানে প্রথম কপাল বলছেন। কপাল বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি। কপাল বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের দিকে ইশারা করলেন, হাতটাকে দিয়ে দেখাইলেন। মানে কপাল তো মুখে বলছেন, তো এটা মুখে বলেন নাই, এটা ইশারা করে দেখাইছে। তাহলে দেখেন ছাত্রদেরকে শেখানোর সময় যে হাত দিয়ে ইশারা করে ইঙ্গিত দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে কপাল মানি এটাও অন্তর্ভুক্ত হবে, দুইটা একসাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা দিয়ে ইশারা করলেন, তারপরে বাকিগুলো বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন তখন আপনার শোয়া। এখন 3টা আকবারুল কাবায়ের বর্ণনা করতেছেন। 2টা বলছেন আল ইশরাকু বিল্লাহ, তারপরে বলছেন উকুকুল ওয়ালিদাইন। 2টা বলে, তৃতীয়টা বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেস দিয়ে উঠে মানে হেলান দিয়ে বসলেন। এজন্য রাবিরা বর্ণনা করার সময়ও ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 2টা যেমনে বলছেন ওই 2টা এমনি বলতেন, তৃতীয়টা বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে বলছেন ওইভাবে বলতেন। তো ওয়াকানা মুত্তাকিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেলান দিয়ে ঠেস দিয়ে উঠে, মানে এটাকে জোর দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়টা বললেন ওয়াকাউলু জুর, মিথ্যা কথা বলা, শাহাদাতু জুর, কোনো বর্ণনা আসছে শাহাদাতু জুর। তাহলে 2টা এক ভঙ্গিতে বলছেন, আরেকটা কিন্তু আরেক ভঙ্গিতে বলছেন। কেন? বলার ভঙ্গিতে ছাত্র বুঝবে, এখানে এটাকে জোর দেওয়া হচ্ছে। পড়ানোর সময় মানে আপনি কোনটা পরীক্ষায় আসবে এটা ছাত্র মেধাবী হলে আপনার পড়ানো দেখেই বুঝে যাবে, বলা লাগবে না যে এটা পরীক্ষায় আসবে। কারণ আপনি ধরেন আজকে যা পড়াইলেন এর মধ্যে সবগুলো সাধারণভাবে পড়েন, একটা জিনিস খালি আপনি বারবার ব্যাখ্যা করতেছেন, বারবার বুঝাইতেছেন, বারবার দেখাইতেছেন, বারবার অঙ্কটা করতেছেন, তার অর্থ হলো এই অঙ্কটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। ছাত্র বুঝবে যে এটা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানে শেখাইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত দিয়ে ইশারা ইঙ্গিত করে বুঝাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাজা, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী, এতিমের কাফিল জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। তো এইভাবে বলতে যায় এই 2টা আঙ্গুলকে একত্র করে দেখাইলেন। এরকম দেখবেন অসংখ্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে করে বুঝাইছেন, তারপরে চোখ দিয়ে ইশারা করে করে বুঝাইছেন, তারপরে শরীরের বিভিন্ন ভঙ্গের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিং এইড ব্যবহারের পদ্ধতি। আচ্ছা, আরেকটা আসেন, ওই হাদিসটা আপনারা সবাই জানেন। এটা 2টা রেওয়ায়েতে আছে। যে একটা রেওয়ায়েত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা রেখা আঁকলেন, রাসমুল খুতুত, যে সোজা একটা রেখা আঁকলেন, ডাইনে বামে আরো কতগুলো আঁকলেন। একে বললেন যে হাজা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সিরাতুম মুস্তাকিম, সোজাটা, এটা জান্নাতে চলে গেছে। আর এই যে ডাইনে বামে দেখতেছ এগুলার প্রত্যেকটার মাথায় একটা শয়তান বসে আছে, আর এগুলা সবগুলা জাহান্নামের রাস্তা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা তো এমনি বলে দিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি না বলে চিত্র অঙ্কন করলেন। তাহলে আপনি ছাত্রকে বোঝানোর জন্য এইরকম আপনি বোর্ডের মধ্যে বিভিন্ন রেখা আঁকলেন, বিভিন্ন জিনিস দেখাই দিলেন, যে দেখো এটা এই, এটা এই, এটা এই, এটা এইভাবে গেছে, এটা এইভাবে গেছে, এটা এদিকে গেলে এই হবে, এটা এদিকে গেলে এই হবে। তাহলে এগুলাই হলো টিচিং এইডস, মানে ওয়াসাইলে তালিমিয়া। এগুলাই হইল তালিম দেওয়ার ওসাইল। ওসাইল ব্যবহার করে করে, উপকরণ ব্যবহার করে করে, এই সবব আসবাব ব্যবহার করে করে যখন টিচিং দিবেন তখন দেখবেন যে আপনার টিচিংটা ছাত্র ভালো বুঝবে। আবার অনেক জিনিস আছে ছাত্র কোনোদিন দেখে নাই,
জীবনেও কোনো দিন দেখে নাই, অনেক জিনিস আছে এরকম। তো এখন ওইগুলাকে প্রথমত একটা ছবির মাধ্যমে যদি আপনি সরাসরি দেখাইতে পারেন, ওই ক্লাসে আসার সময় নিয়ে আসবেন এগুলা সাথে করে। ধরেন ছাত্র এমন একটা ফল সাতকরা চিনেন? জি, আপনি চিনেন? এটা কোন অঞ্চলের? সিলেটের। হ্যাঁ, একটা আছে সাতকরা আর একটা আছে লেবু করা। হ্যাঁ, দুটা একই ধরনের, টক। হ্যাঁ, এগুলা কিন্তু খুব সুস্বাদু, কিন্তু আমাদের এই অঞ্চলে এগুলোর ব্যবহার নাই। তাহলে এগুলো রান্না কেমনে করতে হয়, এটা আপনি বাসায় আনলে রান্না করতে জানবে না আগে যদি না শিখে। তো ভাবি বলবে যে এগুলো কী আনছে, এগুলো কি কেমনে খায়, এগুলো খাওয়ার পদ্ধতি জানবে না। আবার দেখবেন আমাদের এই এলাকার মানুষ ফাট শাক খায়। ফাট শাকের আমরা কি বলি? নাচ্চার শাক। কিন্তু কুষ্টিয়া অঞ্চলে ওইদিকে কিন্তু এটা খায় না। আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াকালীন একদিন দেখি যে দোকানে বসে বসে কিছু মানুষ বলতেছে যে বাইরে নোয়াখালী গেছিলাম, নোয়াখালীর এগুলো কি মানুষ নাকি? এগুলো পাট শাক পর্যন্ত খাই ফেলায়। পাটের শাক মানে এদের কাছে অকল্পনীয়, পাটের শাক পর্যন্ত এরা খাই ফেলায়। তাহলে আর কিছু খায় না এরকম জিনিস বাকি নেই। অথচ আমরা এটা কত ভালো মনে করি, কত মনে করি ভালো আমরা খাই, কিন্তু তাদের কাছে এটা মানে অদ্ভুত জিনিস। তাহলে এই যে আপনি যে জিনিস ছাত্র কোনোদিন দেখে নাই, এটা যদি আপনার ঘরে থাকে সরাসরি ক্লাসে আনি দেখাই দিলেন। আরব দেশে কিন্তু এইরকম করে, সৌদি আরবে যে কোনো পড়াশোনায় যে তারা টিচার যেই বিষয় পড়াবেন এই বিষয় যদি জিনিসগুলো ছাত্ররা না দেখে, তো উনি বাজার থেকে কিনে নিয়ে আসে, টিচার আসার সময় ব্যাগ ভরেই নিয়ে আসে। ধরেন আজকে এই ফল সম্পর্কে পড়াবে বা একটা অপরিচিত যেটা দেখে নাই ছাত্ররা কোনোদিন, এটা উনি আগে বাজার থেকে কিনে আনি তারপরে ক্লাসে নিয়ে আসে। তা এখন কথা হলো আমরা তো আর এত টাকা পয়সা নাই যে কিনে দামি জিনিস আনি দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা যদি ওরকম দেখাইতেও না পারি, তো এটার একটা ছবি বা চিত্র বা কিছু একটা নিয়ে আসবো যে এটা দেখে ছাত্র বুঝবে যে এটা, তাহলে এটা ছাত্র একবার দেখলে আর কোনোদিন কিন্তু এটা ভুলবে না। আচ্ছা, এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কতগুলো আপনার গোল করে 4 কোণা করে আপনার রেখা অঙ্কন করলেন, আর এখান থেকে ভিতরের থেকে একটা মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্কন করলেন। করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে ছোট ছোটগুলো দেখতেছ এগুলো হইলো এই মানে মাঝখানে একটা দিলেন, এর চারিদিকে কতগুলা দিলেন, আর বড় করে 4 কোণা করে একটা দিলেন। দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাঝখানেরটা হাজাল ইনসান, একটা মানুষ, আর এই যে চারিদিকে দেখতেছ এগুলো হলো মানুষের আশা, হাজাল আমাল, মানুষের আশা। এইভাবে চারিদিকে খালি যাইতে আছে আশার কোনোদিন শেষ নাই। হ্যাঁ, এটা হলো মৃত্যু পর্যন্ত তার আশা চলতে থাকবে। আর এই যে 4 কোণা করে দেখাইলেন যে এগুলো হলো আসলে মানুষের সীমা। তো সীমা যতদূর আশা তার থেকে আরো বেশি। তো এই আশা কোনোদিন মানুষের পূর্ণ হবে না, একমাত্র তাকে ওই কবরের মাটি তার সকল আশা পূর্ণ করে দিবে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসমুল খুতুত চিত্র অঙ্কন করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু কেমনে করতে হয়, সালাত কেমনে আদায় করতে হয়, হজ কেমনে করতে হয়, এগুলা কিন্তু খালি মুখে মুখে থিওরিক্যাল বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু সরাসরি দেখাই দিয়েছেন সাহাবীদেরকে, এইভাবে করতে হবে। সালাত কেমনে আদায় করতে হবে সরাসরি দেখাই দিয়েছেন। তারপরে হজ কিভাবে করতে হবে, কোথায় কেমনে কি করতে হবে, কোথায় কখন অবস্থান করতে হবে, কোথা থেকে কোথায় যেতে হবে, এগুলো সরাসরি নিজে দেখাই দিয়েছেন। তাহলে মানে ছাত্রকে এই যে কোনো বিষয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মানে আমাকে নিজে দেখাই দিতে হবে। দেখবেন আমি অনেক মাদ্রাসা ছাত্রকেও দেখি, খেয়াল করলে, যে ঠিকমতো অজু করতে পারে না, অজু জানে না, কিন্তু সে পরীক্ষায় কিন্তু অজুর পরীক্ষা দিয়ে সেই 10-এ হয়তো 9ও পাইছে, অজুর ফরজ কয়টি, অজুর সুন্নত কয়টি সব দিছে, কিন্তু দিয়ে সে ভালো নাম্বারও পাইছে, পাশও করছে, সলাতের সব উত্তর দিছে, সব পড়ে আসছে, সে সব তার জানা, অজানা কিছু নেই, কিন্তু সে সুন্দর করে সুন্নাহ পদ্ধতিতে সলাত আদায় করতে জানে না। সে কেমনে রুকু করতে হবে, সাজদা করতে হবে জানে না, কিন্তু এমনি কিতাবে সব পড়ছে, বইতে সব পড়ছে, কিন্তু সে বাস্তবে জানে না। আর হজের মাসালা তো যদি পুরা হাদিসও মুখস্থ করে ফেলায়, পুরা আপনার ফিকের কিতাবও মুখস্থ করে ফেলায়,
কিন্তু সে যদি বাস্তবে ওখানে না যায় তাহলে সে কিন্তু কিছুই পারবে না হজের। তাহলে বোঝা গেল এই জিনিসগুলো পড়ানোর সাথে সাথে আমাকে সরাসরি দেখাই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটা ব্যবহার করতেন। আচ্ছা, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, ইউরাহিবু বিল মুতাআল্লিম, মানে ছাত্রদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্বাগত জানাইতেন, মারহাবা দিতেন। কোনো জায়গা থেকে কোনো মানে স্টুডেন্ট আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান বিকুম, মারহাবান বিকুম, মানে কাউকে হতাশা করতেন না, সবসময় তাদের মধ্যে আশার সঞ্চার করতেন, তাদেরকে উৎসাহ দিতেন। তাহলে শিক্ষকের গুণ হলো ছাত্রকে সবসময় এবং উৎসাহ দেবে, এবং এই উৎসাহে ছাত্র অনেক দূর যেতে পারবে। আপনার শিক্ষকের উৎসাহে ছাত্র অনেক দূর যেতে পারবে। কিন্তু আবার যদি বলে আরে কিছু পারস না তোরা, তোরা এই, তোরা সেই, তোরা গাদা, তোরা এই, মানে সবসময় যদি ছাত্রকে এই বকতে থাকেন, তা তখন দেখা যাবে সে বলবে যে আসলে আমাকে দিয়ে কিছুই হবে না, কোনো লেখাপড়ায় পারি না, এই কোনোরকম দাখিল পর্যন্ত পড়ি, এবার কবে মাদ্রাসায় যেতে আরবি বুঝি না, আস্তে কলেজে যাই, এবার কলেজে কদিন পড়ি, এবার কবে বিদেশ যাই, আস্তে আস্তে মানে সে নিরুৎসাহিত হয়ে গেছে। কিন্তু তাকে বলতে হবে যে না, আসলে তোমরা অনেক পারো, আমরা ক্লাস 8-এ থাকতে এত কিছু পারতাম না, তোমরা আসলে অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো, তোমরা আরেকটু চেষ্টা করলে আরও উপরে যেতে পারবে, আরও উপরে যেতে পারবে, অনেক কিছু করতে পারবে। এভাবে সবসময় উৎসাহ দিলে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংয়ের একটা পদ্ধতি ছিল। আরেকটা পদ্ধতি বলে আমরা এই বিষয় শেষ করি, পরের বিষয় আসতেছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় বৈশিষ্ট্য টিচিংয়ের, সেটা হলো ইয়ানজিলুন নাস মানাজিলাহুম, মানে আপনি কোন ক্লাসে কোনটা পড়াইতে হবে তাদের ওই লেভেল অনুযায়ী টিচিং দেওয়া। এটা কিন্তু একজন শিক্ষকের বড় গুণ, এটা সব শিক্ষক পারে না। ইউনিভার্সিটির ক্লাস নেওয়া আর পঞ্চম শ্রেণীর অষ্টম শ্রেণীর ক্লাস নেওয়া তো এক জিনিস না, আবার শিশু শ্রেণীর ক্লাস নেওয়া, 9-10-এর ক্লাস নেওয়া এক জিনিস না। এজন্য পৃথিবীর অনেক দেশ আছে ওই প্রাইমারি টিচারের বেতন বেশি, ইউনিভার্সিটির টিচারের চাইতে প্রাইমারি স্কুলের টিচারের বেতন বেশি। কারণ ইউনিভার্সিটির ছাত্র পড়ানোর চাইতে প্রাইমারি স্কুলে ছাত্র পড়ানো কঠিন বেশি। আমরা একদিন ট্রেনিংয়ে গেলাম, তা আমাদেরকে একজন প্রশিক্ষক, উনি ঢাকা ইউনিভার্সিটির মনে হয় প্রফেসর, তো উনি বলতেছিলেন যে উনি অস্ট্রেলিয়াতে ছিলেন, তো একজন প্রফেসর মানে খুব ব্যস্ত, উনি এই ইউনিভার্সিটির সিঁড়ির মধ্যে বসে বসে খাতা দেখতেছেন, এত ব্যস্ত। তো জিজ্ঞেস করলো আপনি এত ব্যস্ত কেন? বললো যে এই যে খাতা দেখতেছি, খাতা দেখতেছি। তো খাতা দেখা এত ব্যস্ত? খাতা কয়টা? কয় 20টা। তো 20টা খাতা দেখা এত ব্যস্ত? 20টা খাতা তো আমরা এক বসার মধ্যে 1 ঘন্টাও লাগে না, আমরা দেখে ফেলি, আপনি এত ব্যস্ত? কয় না, এখানে তো এটা দেখার পরে তার ভুলটা কোথায়, কেন ভুল হয়েছে, কিভাবে বলেছে, তাকে আরো 10টা পরামর্শ আমি দিয়ে দিচ্ছি। মানে খাতা দেখে, খাতার দেখার পরে শুধু নাম্বার দিয়ে শেষ না, সে যে ভুলটা করছে, কোথায় ভুল করছে, এটা শুদ্ধ কি হবে, আরও সুন্দর কিভাবে হবে, ওই পরামর্শগুলো সহ দিয়ে দিচ্ছেন। এই জন্য ওনার 20টা খাতা দেখতে এত সময় লাগতেছে। তাহলে এই যে আপনার ইয়ানজিলুন নাসা মানাজিলাহুম, এটা শিক্ষকের বড় একটা গুণ, যে আমি যে কোন ক্লাসে ছাত্র পড়াইতেছি, এটা কোন ক্লাস, দেখবেন যে মিজান মুন সাহেব, এটা ক্লাস 4-এও আছে, 5-এও আছে, 6-এও আছে, 7-এও আছে, 8-এও আছে, কামেলেও আছে। মানে এটা এমন এক জিনিস, একেবারে 4 থেকে শুরু করে কামেল পর্যন্ত। এখন কোন ক্লাসে পড়াইতেছে, এরা কত দূর বুঝে, এরা কোন পর্যন্ত গেছে, ওই ধারা চিন্তা করে কিন্তু আমাকে টিচিং দিতে হবে। এখন আমি যদি 9-10-এ নাহসরফ যেমনে পড়াই, ওইটা যদি 5-এও ওই ধরনের নাহসরফ পড়াই, সিগাতা আগে পড়াই, তাহলে কিন্তু পারবে না। আমরা ইউনিভার্সিটি যাওয়ার পরে তা প্রথম যেদিন ক্লাস, আরবি ডিপার্টমেন্টের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে সব শিক্ষকেরা আসছেন, আসার পরে উদ্বোধনী ক্লাস হয়েছে, হওয়ার পরে আবার আমাদের প্রথম ক্লাস নিতে আসছেন একজন শিক্ষক, উনি মারা গেছেন, প্রফেসর ডক্টর নেসারউদ্দিন আহমেদ রাহেমাহুল্লাহ। তো তিনি এসে বললেন যে আমি 3টা সিগা জিজ্ঞেস করবো, এই 3টা সিগা যে যারা বলতে পারবে, আমি মনে করি যে তারা আরবি সাবজেক্টে পড়ার জন্য উপযোগী, আর বাকিদের এখনও উপযোগিতা আসে নাই, উপযোগিতা সৃষ্টি করতে হবে। তো 3টা সিগা জিজ্ঞাসা করছে প্রথম ক্লাসে, আমার ওই 3টা সিগা মনে আছে। তো 3টা সিগা আমি ছাড়া আর কেউ পারে নাই।
মানে বাকি আরও 100 জনের মতো ছিল, কেউ বলতে পারে নাই এই 3টা সিগা। মানে 3টা মাছদার বলছে, এই 3টা মাছদার ওই মাছদারের ওজনের সাথে মিলে না। কারণ বাব এফআলের মাছদার হয় এফআলুন ওজনে, একরামুন ওজনে, কিন্তু একরামুন ওজনের বাইরেও তো বাব এফআলের আরও কিছু মাছদার আছে যেগুলো মিলে, মানে এই ওজনে মিলবে না, এরকম ওজনের। বাবে তাফিলের তাফিল ছাড়া, এই ওজন ছাড়াও আরও কিছু মাছদার আছে যেগুলো তাফিলুন ওজনের সাথে মিলে না। এরকম 3 বাবের থেকে 3টা সিগা স্যার জিজ্ঞাসা করছে। তো তাহলে আমি যে কথাটা বলছিলাম যে ওই ইউনিভার্সিটিতে আরবি ডিপার্টমেন্টে পড়ার জন্য এই 3টাই কিন্তু বের হয়ে গেছে যে মানে আরবিকে কোন লেভেলে পারে, কোন লেভেলে সে পৌঁছছে। এখন ওই 3টা কোশ্চেন করার জন্য কিন্তু ওনাকে অনেক চিন্তা গবেষণা করতে হয়েছে। উনি কিন্তু এমনি 3টা বলে দিছে আর এটা দিয়ে আপনার ফেলছে, বিষয়টা এরকম না। কোনো হাফেজ যদি ইন্টারভিউ দিতে আসে, আমাদের মধ্যে এখানে হাফেজ আছেন, হাফেজে কোরআন কয়জন আছেন দেখি? এই তো মাশাআল্লাহ, অনেক হাফেজে করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের এলমে হিফজে আরও বারাকা দান করুন। হ্যাঁ, তো আমরা কোনো জায়গায় ইন্টারভিউ নিতে গেলে হাফেজদেরকে একটা জায়গায় ধরি। কোন জায়গায় হাফেজরা বলেন দেখি? এটা পাইলে আমরা মনে করি যে এটা ভালো হাফেজ, এটা না পাইলে বুঝি যে এটা দুর্বলতা আছে। কোন জায়গায়? যে হ্যাঁ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হ্যাঁ, এটা হলো কত পারার কত পৃষ্ঠা? হ্যাঁ, এই জন্য কোথাও ইন্টারভিউ দিতে গেলে আপনারা এই পৃষ্ঠাটা ভালো করে দেখে যাবেন। এটা একবারে অল বাংলাদেশে সব। আমাকে একজন মানে বড় হাফেজ উনি বলছেন যে কোথাও ইন্টারভিউ নিতে গেলে এই পৃষ্ঠাটা ধরবা, এই পৃষ্ঠা যদি পারে তাহলে বুঝবে যে উনি খুব ভালো হাফেজ, ওনার বাকিগুলোর আর সমস্যা নাই। তা আমি দেখছি যত জায়গায় এটা জিজ্ঞেস করলে মানে অন্য জায়গায় হলে ভালো, এটা পারে না। এটা সুন্দর করে পারে এরকম স্টুডেন্ট মানে হাফেজ খুব কম, কারণ এটা ভুলে যায়। এটা পারে না এমন না, হয়তো ওনার কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে এটা তালাবাত হয় নাই কোনো কারণে, এটা আটকে যায়। তো তাহলে আমরা যে পয়েন্টটা বলতেছি সেটা হলো ছাত্রের লেভেল অনুযায়ী ক্লাস, ওই লেভেলে অতটুকু যাইতে হবে, এর বেশি আলোচনা করা যাবে না। আচ্ছা আসেন তাহলে আমরা পৃথিবীর যিনি শ্রেষ্ঠতম শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে এই টিচিং এইডসগুলো ব্যবহার করতেন আমরা কিছু ধারণা পেলাম। এবার আসেন আমাদের এই শিক্ষা উপকরণের শ্রেণী বিভাগ 1 নম্বরে আসেন। হ্যাঁ, এই শিক্ষা উপকরণের শ্রেণী বিভাগগুলোর মধ্যে আপনার 1 নম্বরে যান। হ্যাঁ, 1 নম্বরে দেখেন শ্রবণ ভিত্তিক উপকরণ। এটা হলো আপনার অডিটরি টিচিং এইডস, যে শ্রবণ ভিত্তিক উপকরণ। এটা শিক্ষার জন্য খুবই মৌলিক জিনিস, শোনা। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগে বলছেন ফাস্তামিউ লাহু, শোনো। যে কোনো কিছু শিখতে হলে শেখার মূল মাধ্যম হলো শোনা। আবার সামনাসামনি শোনা আর ওই আপনার ফেসবুকে শোনা, এটার মধ্যে পার্থক্য আছে, অনেক তফাৎ আছে। ধরেন এই টিচার্স ট্রেনিং যদি আমরা অনলাইনে নিতাম, তো অনলাইনে নেওয়া আর এখানে আপনারা অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে আসছেন, গাড়ি খরচ ভাড়া নিয়ে আসছেন, বিভিন্নভাবে আসছেন। এই টিচার্স ট্রেনিং আর অনলাইনের টিচার্স ট্রেনিংয়ের মধ্যে অনেক কিন্তু পার্থক্য ছিল। ধরেন এখানে আসার পরে আপনি এখন পরিবার পরিজন নাই, এখানে যেভাবে মনোযোগ দিয়ে দেখতেছেন শুনতেছেন, ঘরে থাকলে এইভাবে মনোযোগ দিয়ে শুনতে পারতেন না। আপনি বাইরে ঘুরিয়ে আসতেন, ছেলে কাঁদতেছে এদিকে যাইতেছেন, মেয়ে এটা করতেছে এদিকে যাইতেছেন। মানে অনলাইনে এখানে হয়তো লেকচার দিত কিন্তু আপনার কিছুই হতো না, কিন্তু সরাসরি শোনা হয় না, মনোযোগটা হয় না অনলাইনের মাধ্যমে। অনলাইনে অনেক কিছু হয়, অনলাইনেরও কিন্তু এখন শরিয়া হুকুম আহকাম বিধিবিধান পৃথিবীর ফকিরা সব বের করে ফেলছে। অনলাইনে ব্যবসা বাণিজ্য শরীয়ী বিধান, বিয়ে শাদীর শরীয়ী বিধান, অনলাইনে করলে এগুলো হবে কিনা, অডিও দি করলে কি হবে, ভিডিও দি করলে কি হবে, দেখলাম যে কত বিধান শরিয়ার। আমি মাঝখানে ইয়ার পরীক্ষা দিছি, সিপিএসএস, এটা হলো শরিয়া স্ট্যান্ডার্ডের উপরে পরীক্ষা, বাহরাইন ভিত্তিক আউফি থেকে। তারা দেখলাম যে আপনার এই যে সারা ওয়ার্ল্ডে যত অনলাইন ভিত্তিক যত ধরনের লেনদেন আছে, যত ধরনের কন্ট্রাক্ট আছে,
এগুলার শরীয়ী বিধান কি হবে সব বর্ণনা করছে, কোন হালতে কি হবে। মানে এত গবেষণা করছে যে ধরেন মোবাইলে বেচা কিনা চলতেছে, কথাবার্তা চলতেছে, লাইন কাটে গেছে মোবাইলে, তাহলে শরীয়তের বিধান কি হবে, কতক্ষণ পরে আসে। কারণ শরীয়তের অনেকগুলো বেচা কিনার শর্ত হলো কি মাজলিসুল আক্ত, মানে ওই সেশন, ওই সেশনেই বেচা কিনা শেষ হইতে হবে। সেশন আপনি উঠে গেছেন, তাইলে আবার নতুন করে শুরু করতে হবে, আগের ইয়া থাকবে না। কিন্তু আগে দাম দর করছেন যে এটা শেষ, আপনি বললেন যে আমি একটু বাড়ি থেকে আসি, এই যে বাড়িতে গেছেন, বাড়ি থেকে আসার পরে আর আগের কন্ট্রাক্ট নাই, নতুন করে আবার করা লাগবে, কারণ এটা মাজলিসুল আক্ত। তা এখন আপনি মোবাইলে করতেছেন, মোবাইলের লাইন কেটে গেছে, মোবাইলের লাইন কেটে গেলে তারা বলছে যে এই মাজলিসুল আক্ত শেষ হয়ে গেছে। যখন আবার নতুন করে কল দিবে, আবার নতুন করে শুরু হবে। তারপরে যদি ভিডিও কল হয়, তো ভিডিও কল হলো সামনাসামনির হুকুম, ভিডিও কলে সামনাসামনির হুকুম। আপনি বিয়ে শাদী যদি ভিডিও কলে হয়, তো একই মাজলিসের উপস্থিত হিসাবে গণ্য হবে, বেচা কিনা সব একই মাজলিসে হবে। এখন দেখা গেছে ভিডিও কল কেটে গেছে, ভিডিও কল এলোমেলো হয়ে গেছে, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। এরকম মানে এই পরিস্থিতি হলে কি হবে, এই পরিস্থিতি হলে কি হবে, সব বিধিবিধান এসে গেছে। শ্রবণ, শোনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কান দিয়েছেন আমাদেরকে, এইটা মানে সবচাইতে গুরুত্বপূর্ণ পৃথিবীতে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শোনার যে যোগ্যতা দিয়েছেন, এটা শিক্ষা উপকরণের 1 নম্বর উপকরণ। কারণ শোনা শ্রবণ ভিত্তিক। তো এই জন্য মানে ক্লাস নেওয়ার সময় খেয়াল করতে হবে যে আমার ছাত্র আমার কথা স্পষ্ট শুনতেছে কিনা, আমার ছাত্র বুঝতেছে কিনা। মানে প্রথম তো শুনতে হবে, না শুনলে বুঝবো কেমনে। এই জন্য শোনার জন্য যত উপকরণ দরকার, যদি আমার কথায় শোনা যায়, শুনলো। ধরেন ছাত্র 150 200, তো এখান থেকে আমি কথা বললে তো পিছনে পর্যন্ত শুনবে না, তাহলে সেখানে ওই শোনার উপকরণ যেটা দরকার, প্রত্যেকটা ছাত্র যাতে টিচারের লেকচারটা, কথাটা শুনতে পারে, এই শ্রবণ ভিত্তিক যত উপকরণ আছে, এটা টিচিংয়ের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ, এটা রেডি রাখতে হবে। অনেকগুলো উপকরণ আছে শ্রবণ ভিত্তিক। যেমন ধরেন অনেক সময় আমরা ক্লাসে কেরাত পড়াবো, তাজবিদের ক্লাস, তা আপনি তাজবিদের ক্লাসের জন্য আপনি মোবাইলে একজন কারির তেলাওয়াত শুনাইলেন। ধরেন মক্কার একজন হারামের ইমামের তেলাওয়াত শুনলেন, মাহের আল মুআইকেলি। মাহের আল মুআইকেলি তেলাওয়াত হলো একটু কি ভিন্ন ধরনের, শুনছেন না ওনার তেলাওয়াত? এবং আমি যেটা দেখছি যে মনে হয় সারা পৃথিবী বা সৌদি আরবের যারা শ্রোতা, তারাও মনে হয় এটা মানে পছন্দ করে যে শেখ সোদাইস আর ডক্টর মাহের, মানে ওই শেষ দশকে যে ভীতির পড়ায়, একদিন ডক্টর মাহের, একদিন সোদাইস, একদিন মাহের, একদিন সোদাইস। আমি কয়েকবার রমজানে এরকম দেখছি যে ভীতিরের দোয়াগুলো, এগুলো শেষ দিকে কখনো ডক্টর মাহের করে, কখনো ডক্টর সোদাইস করেন। তো তাহলে আপনি ছাত্রকে আগে একটু শুনাইলেন যে দেখো ডক্টর মাহের আল মুআইকেলি কীভাবে তেলাওয়াত করছেন, ডক্টর সোদাইস কেমন তেলাওয়াত করছেন। এগুলো হলো শ্রবণ ভিত্তিক উপকরণ। তারপরে আপনি অন্য সাবজেক্ট পড়াইবেন, ওই সাবজেক্টের কোনো কিছু এরকম শুনাইলেন আগে। এরকম শ্রবণ ভিত্তিক উপকরণ ব্যবহার করা, এটা টিচিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস টিচারের। তারপরে 2 নম্বরে আসেন, 2 নম্বর হলো দর্শন ভিত্তিক উপকরণ, ভিজুয়াল টিচিং এইডস। এটা হলো আপনি ছাত্রকে দেখাইতে হবে, দেখায় দেখায় পড়ানো, দর্শন ভিত্তিক। ছাত্র শুনবে আর দেখবে। আরেকটা সূত্র আছে আপনার চোখে আর কানে, এই যে মাঝখানের রাস্তা এটা আছে না, এটা 6 মাসের রাস্তা। এই চোখ আর কান মাঝখানে যে রাস্তা যতটুকু দেখতেছেন, এটাকে বলা হয় 6 মাসের রাস্তা। মানে 6 মাসের রাস্তা মানে এই চোখ জীবনে কোনোদিন কানকে দেখে নাই, কান চোখ দেখে নাই, চোখে কান দেখে নাই, কিন্তু থাকে কাছাকাছি, একবারে নিকটে, একটার সাথে একটা, কিন্তু একটা আরেকটাকে কোনোদিন দেখে না। আমরা আয়না ছাড়া বা কিছু ছাড়া এমনি চোখ কি কখনো কান দেখে? দেখে না। এই জন্য একটা কথা শোনা আর একটা কথা দেখা, এটা 6 মাসের দূরত্ব, এটার মধ্যে অনেক তফাৎ আছে। শোনা আর দেখা, সরাসরি দেখা এক জিনিস, আর শোনা এটা আরেক জিনিস। শোনার মধ্যে অনেক কিছু বিকৃত হয়ে যায়। আমাদেরকে একটা ট্রেনিংয়ে যে ট্রেনার বললেন যে এই একটা কথা আমি ওনাকে কানে কানে বলবো,
শেষ পর্যন্ত যাইতে হবে, উনি উনাকে বলবে, উনি উনাকে বলবে, এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত যাবে। যাওয়ার পরে দেখা গেছে উনি যেটা বলছে এখানে ওনাকে, ওইটা শেষ পর্যন্ত কিন্তু ওইটা নাই, 1% নাই, ওইটা চেঞ্জ হয়ে গেছে, পুরা পরিবর্তন হয়ে গেছে, ওই পর্যন্ত যাইতে দেবে। সকালবেলা একজন যদি আসে চা দোকানে বলে যে ভাই শুনছো আজকে তো অমুকের পেট থেকে যে টিকটিকি 2টা বাইরেছে, এইটা সন্ধ্যা পর্যন্ত মানুষের মুখে যাইতে যাইতে বলবে যে অমুকের পেট থেকে বানর বাইরেছে, টিকটিকির মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। এইটা বাড়তে বাড়তে বানর আরো বড় কিছু চলে যেতে পারে, অথবা পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যেতে পারে। মানে এইভাবে মানুষের শোনার মধ্যে পরিবর্তন, কারণ মানুষের স্মৃতিশক্তিটা এরকম যে আপনি আমার কথাটা হুবহু ধরে রাখতে পারবেন না। এজন্য এলমে হাদিসের ক্ষেত্রে হাদিস সহি হওয়ার জন্য এই যে দীপ্ত, তারপরে আদালত, এই যে বিভিন্ন শর্তগুলো করা হয়েছে, এগুলো করা হয়েছে এই জন্য যে তাদের স্মরণ শক্তি কেমন ছিল, ধরে রাখার ক্ষমতা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যে সে হুবহু ধরে রেখেছে, তাহলে তার ওই রকম তীক্ষ্ণ মেধা, তীক্ষ্ণ স্মরণ শক্তি না থাকলে তো ধরে রাখতে পারবে না। স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস, আমি যে কথাগুলো বলছি আপনাকে যদি এখন বলতে বলা হয় আমার মতো বলতে পারবেন না। তারপরে আপনার ওই যে অনেকে দেখা যায় যে নিজের প্রতিষ্ঠানের সিলেবাস কারিকুলাম কাউকে দিতে চায় না, মনে করে যে এটা দিলে আবার অন্যরা যদি আমার এটা ফলো করে ফেলায়, তো ফলো করলে অসুবিধে কি, আমার এই সিলেবাস কারিকুলাম 100 মাদ্রাসা ফলো করুক, এটা তো আমার ক্রেডিট, আমার যোগ্যতা যে আমি আমার একটা সিলেবাস করে দিছি যেটা 100 মাদ্রাসা করতেছে। অনেকে দেখবেন এটা হীনমন্যতায় ভোগে, নিজের এটা কাউকে দিতে চায় না, যে লুকায় লুকায় রাখে। তো লুকায় লুকায় রাখার মধ্যে আসলে কোনো সার্থকতা না। এটা ডাক্তার জাকির নায়েকের কাছে অনেকে যাইতো যে আমরা বাংলাদেশে একটা স্কুল করতে চাই, এরকম পিস ইন্টারন্যাশনাল স্কুলের মতো, আমাদেরকে কি সিলেবাস কারিকুলাম দিবেন? কয় সিলেবাস কারিকুলাম সব নিয়ে যান, সব নিয়ে যান, কারণ আপনি সিলেবাস কারিকুলাম একই কারিকুলাম ফলো করবেন, কিন্তু আপনি আমার মতো প্রতিষ্ঠান করতে পারবেন না। কারিকুলাম শুধু ওইটা থাকলে হবে না, কারিকুলামের বাস্তবায়ন তো লাগবে, বাস্তবায়নটাই মেন জিনিস। কারিকুলাম তৈরি করার চেয়ে বাস্তবায়ন হলো মূল জিনিস। তা আপনি একই সিলেবাস, কিন্তু দেখবেন যে প্রতিষ্ঠান একই রকম হবে না, ছাত্র একই রকম হবে না। আমাদের দেশে মাদ্রাসা সবগুলোর সিলেবাস একই না, একই কারিকুলাম না, থেকে ছাত্র সবগুলো একই হইতেছে, একই মাদ্রাসা, এক মাদ্রাসা এক এক রকম হইতেছে। তাহলে আমরা যে বিষয় বলছিলাম যে দর্শন ভিত্তিক উপকরণ, যে ছাত্রকে দেখাইতে হবে, দেখায় শিখাইতে হবে, কোনোটা সরাসরি নিয়ে আসতে হবে। ধরেন আপনি কম্পিউটার শিখাইবেন, কম্পিউটার দেখায় এটা কম্পিউটারের মাউস, এটা এইগুলো দেখানো, এগুলাকে বলা হয় দর্শন ভিত্তিক উপকরণ। 3 নম্বরে যান। 3 নম্বর হলো শ্রবণ দর্শন ভিত্তিক উপকরণ। এটা একসাথে দুইটা, মানে কিছু কিছু উপকরণ আছে যে শুনলেও দেখলো একসাথে, এই দুইটার কিন্তু আবার আরেকটা তাসির আছে। যেমন ধরেন খতিব সাহেব এখানে খুতবা দিচ্ছেন, তো সামনে থেকে যারা নিচতলায় আছে, যারা খতিব সাহেবের কথা শুনতেছেও দেখতেছেও, তাদের শোনাটা যেরকম হবে, দোতলায় যিনি আছে, 3 তলায় যিনি আছে, ওরা শুনতেছে কিন্তু দেখতেছে না, একই রকম হবে না, ভিন্ন রকম হবে। এই জন্য এখন বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ওই আপনার রাখে, প্রজেক্টর রাখে, টিভি সিস্টেম রাখে, যে দেখা যাবে বক্তাকে, যিনি খতিবকে দেখা যাবে, দেখা গেলে তাদের আকর্ষণটা, মনোযোগটা তারা বাড়বে। এরকম কিছু জিনিস ছাত্রদের সামনে উপস্থাপন করতে হবে, যেটা শ্রবণ দর্শন ভিত্তিক, মানে শুনবেও আবার দেখবেও, এরকম কিছু জিনিস থাকতে পারে। তারপর 4 নম্বর হলো অনুসন্ধানমূলক উপকরণ। এই জিনিসগুলো কিন্তু আমরা যেগুলো বলতেছি এগুলা সায়েন্টিফিক, এগুলো বিজ্ঞানীরা অনেক গবেষণা করে ওই স্যারেরা জানেন, এগুলো যারা মানে এডুকেশনের উপরে যারা রিসার্চ করছে, গবেষণা করছে, অনেক গবেষণার ফসল এগুলা, তারা এগুলো গবেষণা করে বের করছেন। কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গবেষণা করা লাগে নাই, কারো কাছে ট্রেনিং নেওয়া লাগে নাই, নিজেই এই সব উপকরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন, ব্যবহার করছেন ছাত্রদেরকে টিচিং দেওয়ার জন্য। কারণ তিনি তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি মুআল্লিম হয়ে আসছেন, ট্রেনিং তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন। এই অনুসন্ধানমূলক উপকরণ, ইনভেস্টিগেটরি টিচিং এইডস, অনুসন্ধানমূলক, ছাত্রদের মধ্যে সবসময় অনুসন্ধানী মনোভাব তৈরি করতে হবে। মানে খালি একটা জিনিস মুখস্থ করলো, কিন্তু মুখস্থ করার পরে সেইটা নিয়ে কিছুক্ষণ ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, চিন্তার জন্য সুযোগ দিতে হবে।
ছাত্রকে একটা জিনিস পড়ানোর পরে তো তোমরা এটা পড়লা, এরকম হুবহু আপনি আরেকটা জিনিস তৈরি করে দিবেন, যে তোমরা আবার এটা বাইর করো। মানে এখানে পড়ছে একটা জিনিস, হুবহু এরকম আরেকটা জিনিস আপনি আগে থেকে টিচিং দেওয়ার আগে তৈরি করে নিয়ে আসবেন, আনি বলবেন যে তাও এটা উপস্থাপন করো। আমি ওই দিন 11 নম্বর সেক্টরে খুতবা দেওয়ার সময় আমি বললাম যে আপনারা তো খালি সুদের অঙ্ক করছেন সবাই, কারণ এখানে তো বড় বড় ব্যাংকার, বড় বড় ব্যক্তিরা নামাজ পড়ে, তো 12,000 মুসল্লি, তা আপনারা তো সারা জীবন সুদের অঙ্ক করছেন, আজকে একটু জাকাতের অঙ্ক বলেন তো দেখি। তো আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব জাকাতের উপরে, তাহলে এটা পারলে আপনার মনে করবো যে আপনারা জাকাতের অঙ্ক পারেন, আর যদি না পারেন তাহলে মনে করবো যে সারা জীবন খালি সুদের অঙ্ক করছেন, জাকাতের অঙ্ক শিখেন নেই। বলেন বলেন আপনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি কত মন ফসল থাকলে বা কত কেজি ফসল হইলে জাকাত দিতে হয়। ফসলের যে জাকাত, ওসর, যেটাকে আমরা ফিকি ভাষায় ওসর বলি, বলেন তো দেখি। একজনও বলতে পারে না, 12,000 মুসল্লির একজনও বলতে পারে না যে কত কেজি বা কত মন হইলে আপনার জাকাত দিতে হয়, এটা বলতে পারে না। আউফির হিসাব অনুযায়ী 5 ওয়াসাকে 653 কেজি, তারা বলছে 653 কেজি, বর্তমানে সারা ওয়ার্ল্ডে এটাই ধরা হয় যে 653 কেজি। তো 653 কেজি কত মন কত কেজি বলেন তো দেখি। এটাই হলো অনুসন্ধিত মানে উপকরণ। 653 কেজি বলে দিছি, এবার আপনারা বাইর করবেন যে কত মন কত কেজি। আপনাদেরকে অনুসন্ধানে লাগাই দেওয়া, এটাই ছাত্রকে এরকম লাগাই দিতে হবে। আপনি একটা থিওরি বলবেন, বলে এবার বলবেন যে পেশায় আরেকটা বলবেন যে এবার এটা বাইর করো, তখন তার ব্রেন খুলে যাবে, সে কিন্তু এবার অনুসন্ধান হয়ে যাবে। এবার অনেকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করা শুরু করছে, এটাই অনুসন্ধান। আপনি সহজে করতে পারেন 466, তাহলে 640, তাহলে 16 মন, 40 কেজি 1 মন না, 40 কেজি 1 মন হলে 16 মন, 13 কেজি। হ্যাঁ, এটা দেখবেন যে কোনো স্টুডেন্ট দ্রুত বাইর করে ফেলবে, 5 সেকেন্ডে বাইর করে ফেলবে, কেউ 10 সেকেন্ড লাগবো, কেউ 20 সেকেন্ড লাগবো। হ্যাঁ, কেউ আবার যোগ বিয়োগ করে করে বাইর করতে হইব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি বললাম যে ঠিক আছে, এখন আমার ধরেন 653 কেজি আছে, তো এখন আমি তাহলে বৃষ্টির পানিতে যদি আমার ফসল হয় তাহলে কত পার্সেন্ট দিতে হবে? বৃষ্টির পানিতে হয়েছে তাহলে কত পার্সেন্ট? না, 10%। বৃষ্টির পানিতে হইলে এটা ওসর মানে 10 ভাগের 1 ভাগ, মানে 10%। আচ্ছা, এবার হয়েছে আমার সেচের পানিতে, ইরিগেশনের মাধ্যমে, তাহলে হ্যাঁ, এই যে 3টা কথা আসছে, একটা আসছে 20%, একটা 20 ভাগের 1 ভাগ, আর একটা 5%। হ্যাঁ, আসলে 20 ভাগের 1 ভাগ এটা ঠিক আছে, 20 ভাগের 1 ভাগ হলে 20% হবে না, তখন 5% হবে। হ্যাঁ, পার্সেন্ট কিন্তু 10-এর অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এগুলো হলো অনুসন্ধানমূলক, কিতাবে পাবে কিন্তু 20 ভাগের 1 ভাগ, সে 5%, এই কথাটা কিন্তু কিতাবে নাই। কিতাবে আছে যে সেচের পানিতে হইলে 20 ভাগের 1 ভাগ, আর বৃষ্টির পানিতে হইলে 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, এরপরে আবার আমি মুসল্লিদেরকে বললাম এবার একটা নোয়াখালীর প্রশ্ন করব। নোয়াখালীর প্রশ্ন যদি পারেন তাহলে মনে করবো যে আপনাদের মেধা ঠিক আছে। দুটাই বলে দিছি, একটা হলো 10% আর একটা হলো কত? 5%। এখন আমি প্রশ্ন করি যে অর্ধেক বৃষ্টির পানিতে হয়েছে আর অর্ধেক সেচের পানিতে হয়েছে, এটা হলো নোয়াখালীর প্রশ্ন। ওই মনে আছে তো যুক্তিবাদীর ওয়াজ, নিচে পড়লে পানিতে পড়লে এই হয়, উপরে পড়লে এই হয়। একজন উঠে কয় যদি অর্ধেক নিচে অর্ধেক উপরে হয় তাহলে কি হয়? মুসল্লিরা তো হাসতে হাসতে শেষ যে নোয়াখালীর প্রশ্ন। আমি কে দেন আবার এটা বলেন কত পার্সেন্ট, কেউ বলতে পারে নাই। আপনারা বলেন তো দেখি। এই যে দেখেন নোয়াখালীর মানুষ পারে গেছে। এটা কিন্তু অন্য অঞ্চলের মানুষের বাইর করতে অনেক কষ্ট হবে। আরেকটা জিনিস আল্লাহ প্রদত্ত, দেখবেন এই বৃহত্তর নোয়াখালী এই অঞ্চল, কুমিল্লা বা এই চাঁদপুর, চট্টগ্রাম, এই অঞ্চলের মানুষ 1 মিনিটে যেটা বুঝে অন্য এলাকার মানুষ 5 মিনিট লাগে এটা বুঝতে, একই জিনিস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত, আরও বিভিন্ন কারণ আছে। এই অঞ্চলের মানুষ একটু বেশি বুঝে, সব কিছুই অ্যাডভান্স থাকে। হ্যাঁ, অন্য এলাকায় কিন্তু এত অ্যাডভান্স থাকে না। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম এটা 7.5%। যখন ওই অর্ধেক হবে বৃষ্টির পানিতে, অর্ধেক হবে সেচের পানিতে,
তখন হবে 7.5%। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন, যে এখন এই যে ওষুধ দিবে ফসলের, এখন সেই যে সার দিছে, ওষুধ দিছে, তারপর আরও বিভিন্ন খরচ হচ্ছে না, তা তো খালি পানি না, পানিরে না হিসাব করছেন, বৃষ্টির পানি আর সেচের পানি, তো এখন শুধু পানিতে তো ফসল হয় নাই, তার আরও কিছু লাগছে না, সার লাগছে, ওষুধ লাগছে, এখন ট্রাক্টরের খরচ আছে, কত রকমের খরচ আছে না, শ্রমিকের খরচ আছে, তো এগুলোর কি হবে? এগুলো কি ফসলের হিসাব জাকাতের মধ্যে বাদ যাবে নাকি বাদ যাবে না? এটা একটা জটিল বিষয়, যে এগুলো সহকারে না। প্রথম কথা, এগুলো বাদ যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 20 ভাগ আর 10 ভাগ এগুলা সহ হিসাব করে আল্লাহ এইভাবে নির্ধারণ করছে। তবে এমন কৃষক থাকতে পারে যে কৃষক ওইগুলা ঋণ করে দিছে, আপনার সার ওষুধ এগুলো সব ঋণ করে করে, তার কাছে টাকা নাই, সে ঋণ করে করে দিছে, তাহলে তারটা বাদ যাবে। যদি ঋণ করে এগুলো দেয় তাহলে বাদ যাবে, ঋণ করে যদি না দেয় তাহলে বাদ যাবে না। একদিন আপনাদেরকে সেমিনার করতে হবে শুধু ইসলামী অর্থনীতির উপরে, সকাল সন্ধ্যা। হ্যাঁ, তাহলে দেখবেন যে রিভার কত প্রকার, কত ধরন, তারপরে কারার যে মৌলিক জিনিসগুলো অর্থনীতির। তা আমরা আমাদের মূল বিষয়ে আসেন, তাহলে ইনভেস্টিগেটরি ছাত্রদের এই ব্রেন খোলার জন্য আমার আলোচনা আরও কিছু করছেন, এই যে সফট স্কিল এগুলো কিভাবে ডেভেলপ করতে হবে। আমাদের বর্তমানে ইসলামপন্থীদের সবচাইতে বড় অভাব যেটা, সেটা সফট স্কিলের অভাব। মানে হার্ড স্কিল যতদূর আছে, সফট স্কিল নেই। আগে আমরাও সফট স্কিল বুঝতাম না। একদিন আমাকে মঞ্জুর আলাহি স্যার বলেন যে ইমাম ভাই, সফট স্কিলের উপরে, সফট স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা একটা ওয়ার্কশপ হবে, আমরা অংশগ্রহণ করি। তা আমি কে, আপনি এত বড় স্যার, আপনি আবার অংশগ্রহণ করবেন? তো বলে যে আমরা তো অন্য সাবজেক্টের স্যার, এই সাবজেক্টের তো স্যার না, সফট স্কিলের তো স্যার না, এখানে আমরা ছাত্র অংশগ্রহণ করি। তা আমি আর স্যারের দুইজনে অংশগ্রহণ করছি। পরে দেখি যে এখানে বিশাল জগৎ সফট স্কিলের। সফট স্কিলের 12টা পার্ট, এক একটা পার্টের উপরে বিশাল বিশাল বই লেখা আছে। সেখানে টাইম ম্যানেজমেন্ট একটা, আমাদের স্যারাই বলছে টাইম ম্যানেজমেন্ট আলাদা একটা সাবজেক্টেই, যে আমাদের টাইম ম্যানেজমেন্টের খুব অভাব যারা আমরা ইসলামপন্থীরা আছি। যে টাইম হয়েছে 30 মিনিট, ধরেন খুতবা দেওয়ার, তো 30 মিনিট পরে কয় আমার এখনও ভূমিকায় শেষ করতে পারিনি। তারপরে আপনার দেখা গেছে যে ওই মানে টাইমকে সাজাইতে পারে না, যে এই টাইমের আলোকে যে আমি বলতে পারবো। হ্যাঁ, এই জন্য এই ইনভেস্টিগেটরি, আমাদের ছাত্রদেরকে ইনভেস্টিগেটরি টিচিং এড লাগবে। প্রত্যেকটা বিষয় ভেবে ছড়ে দিবেন ছাত্রদের মধ্যে, যে এবার এটা বের করো, এটা বের করো। 5 নম্বর যেটা, সেটা হলো কর্মসম্পাদনমূলক উপকরণ, ওয়ার্ক ওরিয়েন্টেড টিচিং এড। ছাত্রদেরকে দিয়ে কিছু কাজ করাইতে হইব। মানে সবসময় শুধু মানে বলা শোনা এগুলো দিয়ে হবে না, কাজ দিতে হবে। কাজ, কিছু কাজ এখানে করাই নিতে হবে। কোনোদিন শুধু পড়াবেন না, শুধু কাজ কাজ করাইতে হবে। প্রত্যেক সাবজেক্টের সাথেই কিন্তু রিলেটেড কিছু জিনিস আছে যেগুলো ছাত্রদেরকে করা দরকার। জি, যেমন ধরেন আপনি আরবি প্রথম পত্র পড়াইবেন, তাহলে সেখানে আপনি একটা 4-5 লাইনের একটা প্যারা আরবি দিয়ে দিলেন, বললেন যে এখান থেকে শুধু আমরে মা আরফে সিগাগুলা বাইর করো, বাস। আপনি আরেকটা সাবজেক্ট পড়াইতেছেন, ওই সাবজেক্টের আলোকে মানে দিয়ে দেন, দিয়ে এখান থেকে তুমি বাইর করো, চিন্তা গবেষণা করে বাইর করো। তাহলে এইভাবে যখন তাকে কাজ করাই শিখাইবেন, তখন সে এটা মানে প্র্যাকটিক্যাল শিখতে পারবে। অনেকে দেখা যায় যে থিওরিক্যাল সব পারে, মুখস্থ সব পারে, কিন্তু তাকে বের করতে দিলে ওখান থেকে বের করতে পারে না, বলতে পারে না। ওখান থেকে এই বের করার পদ্ধতিটা শিখিয়ে দিতে হবে, তাহলে তারা সহজেই এই কাজগুলো করতে পারবে। তাহলে আমরা এই 5টা শিক্ষা উপকরণ দেখলাম। এরপরে আসেন ওই যে 2 ধরনের উপকরণের কথা বলছি, এটা বলে আমরা শেষ, আমাদের আবার পরবর্তী ক্লাস আছে, আর দীর্ঘায়িত করার সুযোগ নাই। 2 ধরনের উপকরণ, একটা হলো শিক্ষকের সৃষ্ট উপকরণ, শিক্ষক সৃষ্ট উপকরণ, আর একটা হলো আপনার শিক্ষার্থী সৃষ্ট উপকরণ। কিছু উপকরণ টিচারকে তৈরি করতে হবে। টিচার, আমরা যেটা বলছি 2টা টিচার করতে হবে। একটা হলো মানে টিচারের বর্ণনা, উপস্থাপনা, তারপরে তার ক্লাসে আসা যাওয়া, এগুলো একটা তার মানে উপকরণ, এটা শিক্ষককে নিজেকে করতে হবে। দ্বিতীয়ত অনেকগুলো জিনিস আছে টিচার আগে প্রিপারেশন নিয়ে আসতে হবে। আপনি ধরেন আজকে যেটা পড়াইবেন, পড়ানোর আগে, মূল পড়ায় যাওয়ার আগে প্রথমে সংক্ষেপে 2-3 লাইনে 2-3 কথায় আজকের জিনিসটা বুঝাই দিলেন। প্রথমে যদি এই ব্রিফিংটা দেন যে আজকে যেটা পড়াইবেন এটার প্রাথমিক বুঝাই দিলেন, তাহলে কিন্তু পরের বোঝাটা তার জন্য একেবারে সহজ।
পরের এগুলো সে সহজে বুঝবে। প্রথম একটু ধারণা দিলে জিনিসটা সম্পর্কে পরেরগুলো যত কঠিনই হোক সে সহজে বুঝে যাবে। অনেক টিচার ওই প্রথমে ওই ধারণাটা দেয় না যে আজকে সে কী পড়াবে, এটার মূল কথাটা কি, মূল জিনিসটা কি, বা ছাত্ররা সমাজের বাস্তবতার আলোকে বা যে কোনো প্রেক্ষাপটে এটা কিভাবে দেখে, কিভাবে বুঝে। প্রথম অল্প কথার মধ্যে যদি আমি সংক্ষেপে জিনিসটা বুঝে দিতে পারি, এরপরে আবার যতটুকু পড়াবো 2 পৃষ্ঠা পড়ায়, 5 পৃষ্ঠা পড়ায়, যা পড়ায় তারা সহজে কিন্তু বুঝে যাবে। এটা কিন্তু আপনি হঠাৎ করে আসে ক্লাসে এটা বের করতে পারবেন না, কিন্তু আগে এটা বাসা থেকে রেডি করে আসতে হবে যে আজকে যেটা আমি পড়াবো এটার মূল কথা এই 2-3 লাইনে বললে এই কথাটাই, তাহলে এই কথাটা আগে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করে দিতে হবে। অথবা কি করতে হবে, আপনি আগে ঠিক করে আসতে হবে আজকে প্রথমে আসেই ছাত্রদেরকে ওই প্রশ্নটা ছুড়ে দিতে হবে, যেটা পড়াইবেন এটার উপরে একটা প্রশ্ন রেডি করে আনবেন। আনি বলবেন যে আচ্ছা তোমরা এটা সম্পর্কে কি জানো বলো তো। ধরেন শেয়ার বাজার, আমি ধরেন আপনাদেরকে শেয়ার বাজার সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি বললাম যে আচ্ছা বলেন তো দেখি আপনারা শেয়ার বাজার সম্পর্কে কি জানেন, যে শেয়ার বাজারে কেমনে লেনদেন করতে হয়, সেখানে কিভাবে লাভ হয়, কিভাবে লস হয়, কতদিন পরে এগুলো আপনার ম্যাচুরিটি হয়, কতদিন পরে কি হয়, তারপরে ব্রোকারেজ হাউসগুলো কিভাবে কি করে, এগুলো সম্পর্কে আপনাদের কি ধারণা। মানে এইভাবে ছাত্রদের সামনে ওই জিনিসটা ছেড়ে দিতে হবে যেটা তারা আজকে পড়াবেন। তখন তারা এক একজন এক একটা বলবে, তারা তো এটার সাথে আগে পরিচিত না, তারা তো সঠিক বলতে হবে বিষয়টা এরকম না। মানে তারা যেটাই বলুক তাদের ভিতর থেকে 2-1টা শুনলেন, শোনার পরে আপনি বুঝবেন যে না ছাত্ররা দেখবেন যে অনেক জিনিস আপনি মনে করছেন যে এরা কিছু জানে না, আসলে এরা সব জানে। দেখবেন আপনি মোবাইলের বর্তমান প্রযুক্তির অনেক কিছু আপনি মনে করতেছেন যে এরা জানে না, কিন্তু সব জানে, হয়তো আপনার কাছে প্রকাশ করে না। তো আপনি দেখলেন যে এরা জানে, তাহলে আপনি বুঝতে পারলেন যে এরা বিষয়টা জানে, তাহলে আপনার পড়াইতে সুবিধা হবে। এইভাবে প্রথমে একটা উপকরণ তাদের সামনে ছেড়ে দেওয়া, এটা আপনি নিজে ব্রিফিং দিয়েও হতে পারে, তাদেরকে প্রশ্ন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল গীবা, বলো তো দেখি গীবত কাকে বলে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন। তো সাহাবায়ে কেরামরা কি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হ্যাঁ, তা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই যেটা অপছন্দ করে সেটা বর্ণনা করা তার পিছনে। এবার একজন উঠি বলতেছে যদি আমি সত্যটাই বলি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সত্যটাই হয়, সালাত আছে না, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে বলতেছেন যে আতাদরুনা মাল গীবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসেই তো গীবতের সংজ্ঞা দিয়ে দিতে পারতেন যে গীবত এটাকে বলে, কিন্তু সংজ্ঞা না দিয়ে বলছেন কি যে তোমরা কি জানো গীবত কাকে বলে। এরকম অনেক প্রশ্ন আছে, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সাহাবীদেরকে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, আপনি এসেই প্রথমে ক্লাসে ছাত্রদের সামনে প্রশ্নটা ছেড়ে দিবেন। ব্রেন স্টর্মিং শুরু হয়ে গেছে, জি। এরপরে আবার আপনি সঠিকটা তাদেরকে ধারণা দিবেন, তাহলে তারা প্রথমে একটু যে চিন্তা করার সুযোগ পাইছে এটার মাধ্যমে পরে যখন আপনি বলে দিচ্ছেন এটা একেবারে ব্রেনের মধ্যে শক্ত করে বসে যাবে, প্রথমে এমনি বলার চাইতে। এরপরে আবার আপনি যখন বলবেন ছাত্রদের কিছু প্রশ্ন থাকতে পারে, কোনো একটা জিনিস না বুঝতে পারে। বর্তমানে দেখা যায় টিচাররা আপনার ওই পড়ায় ছাত্রদেরকে কোনো প্রশ্ন করার সুযোগ দেয় না বা কথা বলার সুযোগ দেয় না, পড়াই দিছে বা চলে যাও, তুমি না বুঝতে এবার প্রাইভেট পড়ো, যেখানে পড়ো, যার কাছে মনে যায় সেখানে পড়ো। ওনারা তো শোনার প্রশ্ন শোনার সময় নেই। কিন্তু আগের টিচারেরা কিন্তু এরকম ছিল না। আগের টিচারেরা মানে একটা পড়ানোর পরে, আমাদের মনে আছে অঙ্কের টিচার যিনি ছিলেন উনি অঙ্ক করানোর পরে তারপরে বারবার বলতো তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা। তা আমরা যদি বলতাম যে সমস্যা নাই, তা না থাকলে তো আবার আমাকে বুঝাই দাও, যেহেতু সমস্যা নাই তাহলে বুঝে গেছ, তো বুঝে গেলে আবার আমাকে বুঝাও। তার অর্থ হলো আপনি না বুঝিয়েও বুঝছি এটা বলার সুযোগ নেই, আপনি যদি বুঝে নেই তা আবার বুঝান, আর যদি না বুঝেন তাহলে কোন জায়গায় বুঝেন নাই এটা, সেটা স্যার দরকার এটা 10 বার বুঝাবে, 20 বার বুঝাবে, তাহলে এটা বারবার বুঝতে হবে। তাহলে এখানে যে জিনিসটা একটা হলো টিচার এই এইডসটা, এই উপকরণটা, এই ওয়াসাইলটা নিজেকে তৈরি করতে হবে, তৈরি করে করে কিছু জিনিস সাথে করে নিয়ে আসতে হবে ছাত্রদেরকে দেখানোর জন্য, ছাত্রদেরকে বোঝানোর জন্য। তারপরে কিছু হিস্টোরিক্যাল জিনিস, ঐতিহাসিক জিনিস আগে ছাত্রদেরকে দেখায় নিয়ে আসা,
এটাও কিন্তু জরুরি একটা জিনিস। আরব দেশে আমি যে এবার গেলাম, আর আমাকে এই মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলল যে আমার বইগুলো যে লিখতো, আব্দুর রহমান সাব্বির ওর নাম, তো সে কম্পোজ করতো, ইয়া করতো, সাজাইতো, সব কিছু, সে অনেক মানে এই ব্যাপারে খুব ভালো, দক্ষ। তো সে আলিম পাস করে লেখাপড়া বন্ধ করে দিছে, আর লেখাপড়া করে নাই। তো আমার এই বইগুলো লিখতে গিয়ে তার মধ্যে একটা অনুপ্রেরণা জাগছে যে আমি যদি মদিনা ইউনিভার্সিটিতে পড়তে পারতাম। সে কোনখান দিয়ে সাহস করে মদিনা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনও করে ফেলছে। তো প্রথমবার হয় নাই, অ্যাপ্লিকেশন করার পরে হয় নাই, তাও সে কিন্তু হাল ছাড়ে নাই, দ্বিতীয়বার আবার অ্যাপ্লিকেশন করছে, দ্বিতীয়বার তার হয়ে গেছে মদিনা ইউনিভার্সিটিতে। এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। তা আমি গতবার যখন এই হজের সময় গেছি, তো পরে সে বলল যে তাদেরকে ক্লাসে যেই যে বিষয়গুলো পড়াবে ওগুলা আগে নিয়ে দেখায় আনে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে তাদেরকে সফর করায়, যে যেই টিচার পড়াবেন এই সাবজেক্টটা, তো এখানে কিছু হয়তো হিস্টোরিক্যাল জিনিস আছে, ঐতিহাসিক জিনিস আছে, যে জিনিসগুলো হয়তো তাবুকে, খাইবারে, ওহুদে, বদরে, কোনো জায়গায় বিভিন্ন জায়গায় আছে, বা মসজিদে হারামে, মসজিদে নববীতে কোনো এক জায়গায় এই হিস্টোরিক্যাল জিনিসগুলোর ব্যাপারে আছে। ওই টিচারেই ওখানে অ্যাপ্লিকেশন করে দেয় আমার স্টুডেন্টদেরকে আগে এটা ভিজিট করানো দরকার, ইউনিভার্সিটির খরচে তাদেরকে নিয়ে ভিজিট করায় আনে, ওইটা ক্লাসতে করানোর আগে ভিজিট করায় আনে, তারপরে পড়ায়। তাহলে সে আগে যখন জিনিসগুলো দেখে গেছে, আমরা কিন্তু সারা জীবন হজের মাসালা যে পড়ছি ফিকের মধ্যে, সরে বেকায়ার মধ্যে, কুদুরের মধ্যে, বিভিন্ন কিতাবে আমরা কিন্তু না দেখেই পড়ছি, কিচ্ছু দেখি নেই, একটা জিনিসও দেখি নেই, খালি এমনি মুখস্থ করছি যে এখানে হাজরা আসওয়াদ, এখানে রকনে ইয়ামেনি। পরে আমি যখন প্রথমবার গেছি তখন খুঁজে পাই না, কিরে কিতাবে পড়লাম কি, এখানে দেখি কোনোখান মিলে না, মানে কারণ ওগুলো তো না দেখে পড়ছি, মুখস্থ করছি আগে, কিন্তু এখানে তো প্র্যাকটিক্যাল দেখি ভিন্ন। জমজমের কূপ কোথাও খুঁজে পাই না, জমজমের কূপ সারা জীবন পড়ছি, জমজমের কূপ আছে এখানে, কূপ তো কোথাও নাই। আপনি পুরা মক্কা খুঁজে ফেললে কোথাও জমজমের কূপ খুঁজে পাইবেন, কোথাও বীরে জমজম নাই, তো বীরে জমজম গেল কোথায়? এইভাবে মানে যখন আগে জিনিসগুলো দেখে, এই জন্য যতটুকু সম্ভব, মানে যদি এরকম কোনো জিনিস হয় যেগুলো আমরা পড়াবো, এগুলো কোনো এক জায়গায় আছে, তাহলে আগে ছাত্রদেরকে দেখায় নিয়ে আসা, ছুটির দিনে বা অন্য কোনো এক সময়। আর মাঝে মাঝে ছাত্রদেরকে নিয়ে ঘুরলে আপনার এটার দ্বারা ওই আপনারও ভালো লাগবে, ছাত্রদেরও ভালো লাগবে। আর ছাত্রদের সাথে যত ঘনিষ্ঠ হওয়া যায়, ছাত্রদেরকে বন্ধু বানায় নিতে হবে। এই জন্য আপনার ওই যে কালকে সারাদিনও আমাদের ওয়ার্কশপ ছিল এই ওবি কারিকুলামের উপরে, এই কারিকুলামের উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটার প্রফেসর ডক্টর হাফিজুর রহমান, উনি সারাদিন এই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদেরকে ওয়ার্কশপ করাইছেন। আমাদের মঞ্জুর আলাই স্যারও ছিলেন, আমিও ছিলাম সারাদিন, আমাদের সকল শিক্ষক। তো উনি বলেন যে আমার আসলে এই মানে আমার নিজের ব্যক্তিগত কোনো খরচ নাই তেমন, মানে আমি সাদাসিধে জীবনযাপন করি, সাদাসিধে চলি, তেমন একটা খরচ আমার নাই। আমার সারা জীবনে যা খরচ হয় নাই তা এক মাসে আমার ছেলে মেয়ের পড়ালেখার পিছনে খরচ করা লাগে। মানে আমাদের আমলের পড়ালেখা আর এখনকার পড়ালেখা, এখন পড়ালেখা মানে খালি টাকা, তো অনেক টাকা খরচ করতে হয়। আর আমার পার্সোনাল খরচ কি হয়, আমার ছাত্রদেরকে খাওয়াইতে হয় খালি, এই খরচ। কারণ না খাওয়াইলে এরা ক্লাসে থাকে না, না খাওয়াইলে এরা ঠিক মতো এদেরকে পাওয়া যায় না। এই জন্য আমি ঘোষণা দিয়ে রাখছি, আমার ক্লাসে থাকলে সিঙ্গারা ফ্রি, এটা ফ্রি, এটা খাওয়ামো, এটা খাওয়ামো, কয় ছাত্ররা আসে আমার ক্লাসে সব। তো তাইলে আপনি যদি মাঝে মাঝে এরকম ছাত্রদেরকে নিয়ে কোথাও ঘুরতে যান, তারপরে আপনি মাঝে মাঝে এরকম সিঙ্গারা খাওয়ান, ছাত্রদেরকে কিছু খাওয়ান, দেখবেন ছাত্ররা আপনাকে এত পছন্দ করবে, আপনার সাথে এত সম্পর্ক গড়ে উঠবে, আপনি আবার তাকে দিয়ে অনেক বড় বড় কাজও করাইতে পারবেন, তাকে দিয়ে অনেক কিছু করাইতে পারবেন। প্রথমে আপনার সাথে ছাত্রের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করে নিতে হবে। আমাদের তো ছাত্রগুলো সবসময় কন্টিনিউ আমাদের সাথে থাকে না, কিন্তু কওমি মাদ্রাসায় দেখবেন ছাত্রগুলো সবসময় কন্টিনিউ থাকে। দেওবন্দি মাদ্রাসা যেগুলো, এগুলো তো কন্টিনিউ ছাত্রগুলো মাদ্রাসায় থাকে, শিক্ষকের সাথেই থাকে। থাকতে থাকতে এদেরকে একটা গণ্ডির মধ্যে ওই ছাত্র আর শিক্ষক, ছাত্র আর শিক্ষক, এই কারণে এরা এমনভাবে গড়ে ওঠে যে তার শিক্ষকের চেয়ে বড় কোনো শিক্ষক পৃথিবীতে আছে
এটা তারা কল্পনা করতে পারে না। তারা মনে করে আমার যে টিচার উনি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় টিচার, ওনার মাদ্রাসার মোতামেম, ওনার চেয়ে বড় আল্লাহর ওলি, বড় আলেম পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। ওই যে আমার ফুফাতো ভাই মুফতি আলিমুল্লাহ হাফেজাহুল্লাহ, উনি যে আমাদের টিচাররা যে মাদ্রাসা থেকে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি মূল প্রতিষ্ঠাতা, ওনার আব্বাই জমি দিয়েছেন, ওনারা এই মাদ্রাসাটা করছেন। তো উনি দারুল উলুম দেওবন্দে আপনার ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন ইফতাতে মুফতিতে। উনি পাকিস্তানের একজন ফার্স্ট হয়েছে, উনি সেকেন্ড হয়েছে, মানে অনেক মেধাবী বড় আলেম। তো উনি পরে সৌদি আরব গেছেন। তো সৌদি আরব যাওয়ার পরে তো উনি বলতেছেন যে আমরা তো একটা ধারণা নিয়ে সৌদি আরব গেছি যে আমরা দারুল উলুম দেওবন্দ থেকে এইভাবে সেকেন্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট আমি, তাহলে আমার থেকে বড় মুফতি আর পৃথিবীতে কে আছে? আমি তো সবচেয়ে বড় মুফতি। তো একদিন সৌদি আরব যাওয়ার পরে আমাকে বলতেছে যে ওনাকে একজন বলতেছে এখানে মসজিদে শাইখ বিন বাজ আসবে। তো আমি ওনার নাম শোনার পরে মনে করলাম যে শাইখ বিন বাজ আমার সামনে কি? আমি হইলাম দারুল উলুম দেওবন্দের সেকেন্ড স্ট্যান্ড করা, কারণ ওই যে ওনাদের তো গড়ে উঠছে যে ওনাদের ওস্তাদের চেয়ে বড় আলেম পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। এখন আমরা তো বড় স্ট্যান্ড করা আছে দারুল উলুম দেওবন্দ থেকে, তাহলে আমার থেকে বড় শাইখ বিন বাজ কি হতে পারে? আচ্ছা তাহলে আমি যাবো কেন ওখানে? শাইখ বিন বাজ আসবো আমার কাছে পড়ার? বাপসাব আমার এইরকম। তো পরে উনি বললো যে না ঠিক আছে আপনি বড় আলেম, ঠিক আছে, তো ওনার দার্সে একটু বসে দেখেন না কি পড়ায়, কেমন পড়ায়। তো কয়বার আমি গেলাম, মনে ছাড়ছিল না, তাও গেলাম দেখার জন্য শাইখ বিন বাজ। যখন দার্সে বসছি, বসার পরে আমার মনে হয়েছে আল্লাহু আকবার, আমি তো ওনার ছাত্র হওয়ারই এখনো যোগ্য হই নাই। মানে ওনার এলেমে তো উপরে, আমি তাকাইলে আমার টুপি খুলি পড়ে যায়, মানে এইভাবে তাকাইতে হয়। তো এইভাবে তাকাইলে টুপি পিছনের দিকে পড়ে যায়, তার এলেমে তো উপরে। তো তখন মানে এবার উনি বললেন যে তখন বোঝা শুরু করলাম যে আসলে আমরা তো কুয়ার মধ্যে আছি, সাগর দেখি নেই, নদী দেখি নাই, সাগর দেখি নাই। কুয়ার মধ্যে যে ব্যাঙ থাকে, যে মাছ থাকে, সে তো মনে করে যে এটাই রাজ্য, এটাই পৃথিবী। তা আমি যে কথাটা বলছিলাম যে এদের এইরকম হয় কেন? ওই যে ছাত্র শিক্ষক কেন্দ্রিক সার্বক্ষণিক থাকতে 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 তার মধ্যে এই জিনিসটা গড়ে ওঠে। তারা কিন্তু আরেকটা কাজ করে, এরপরে যখন সে দাওরা শেষ করে তখন তাকে 1 বছরের সিল্লা দিতে হয়। প্রত্যেকটা স্টুডেন্টকে 1 বছরের জন্য চলে যেতে হয়। তো 1 বছরের জন্য কেন যাবে? 1 বছরের জন্য যেতে হয়, সে এতদিন বাইরের মানুষের সাথে মিশার সুযোগ পায় নাই। এখন 1 বছর সে বাইরের মানুষের সাথে মিশবে, মানুষকে কেমনে আয়ত্ত করতে হয়, মানুষের পকেট থেকে কেমনে টাকা বাহির করতে হয়, বা মানুষকে কীভাবে অনুগত করতে হয়, এই টেকনিকগুলো 1 বছরে, এটা তার একটা ট্রেনিং সেশন 1 বছরে। এই ট্রেনিংগুলো সে দিয়ে আসবে 1 বছর। এবং এদেরকে সব জামাতে পাঠাবে না, এদেরকে নির্দিষ্ট কিছু জামাত আছে, এবং ওই যে তাদের শিক্ষক, একজন শিক্ষকের নেতৃত্বে বা ওই রকম তাদের কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা আছে, তার নেতৃত্বে 1 বছরের জন্য পাঠাবে। এই 1 বছরের ট্রেনিং বাংলাদেশে ঘুরে 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 বিভিন্ন লেভেলের মানুষের সাথে মিশবে, দেখবে, শুনবে। সে পরবর্তীতে একটা মসজিদের ইমাম হইলে কিভাবে এই সমাজটাকে সে দখল করবে, এই সমাজের বড় মানুষগুলোকে সবগুলোকে কিভাবে সে তার আয়ত্তে নিয়ে আসবে, এই টেকনিকগুলো সে শিখবে। এই জন্য দেখবেন একটা দেওবন্দি মাদ্রাসার স্টুডেন্ট ইমাম আর একটা আলিয়া মাদ্রাসার ইমাম, দুটার মধ্যে পার্থক্য আছে। আলিয়া মাদ্রাসার ইমামটার সাথে সমাজের মানুষগুলোর সম্পর্ক থাকে না, মানে উনি কারোর সার করে না, উনি উনার মতো চলে, উনার মতো স্বাধীনভাবে চলে, মানুষ আসে উনারা সালাম দেয়। আর যিনি দেওবন্দি মাদ্রাসার ইমাম হয়েছে উনি কিন্তু ওই রকম না। আমার এই যে 11 নম্বর সেক্টরের পেশ ইমাম যিনি, উনি হলো মুফতি মাওলানা এহসানুল্লাহ সন্দীপী। ওনার আব্বা হলেন সন্দীপী হুজুর। সন্দীপী হুজুর 119টা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। এই 119টা মাদ্রাসা নিয়ে একটা বোর্ড, ওনাদের আলাদা একটা বোর্ড আছে। একটা বোর্ডে 119টা মাদ্রাসা, 119টাই ওনাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা। তো বাড়ি ছিল সন্দীপ। আর ওনাদের মেন মাদ্রাসা হলো ওই যে ঢাকা ঢোকার সময় দেখবেন এই যে এই মাদানীনগর যে মাদ্রাসাটা রাস্তার পাশে, বড় মাদ্রাসাটা, যে ছাত্ররা পুকুরে উজু করে ইয়ে করে দেখা যায় সবসময় রাস্তার পাশে, এটা হলো ওনাদের কেন্দ্র, মার্কাজ। আচ্ছা, তো এখন আমি যেটা বলছিলাম যে উনি এখানে ইমাম হয়েছেন,
ফ্যাসিমাম হওয়ার পরে উনি কি করে, এই আপনার প্রতিদিন আমি মানে গভীরভাবে পর্যবেক্ষণ করছি ওনার অনেকগুলো বিষয়। প্রতিদিন উনি ওনার 2 জন ছাত্র রাখে বিকেলবেলায় আসরের সময়, 2 জন ছাত্র খেদমতের জন্য রাখে। তো ভালো ভালো নাস্তা নিয়ে আসে, নাস্তা এনে আসরের আগে রুমে রেডি করে রাখে, 2 জন ছাত্র রাখে। রেখে ওই উত্তরা 11 নম্বর সেক্টরের কোন কোন মুসল্লি ধরেন বড় বড় টাকাওয়ালা, বড় বড় সম্পদওয়ালা, ওনার জরিপ হয়ে গেছে যে কে 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 আছে। আসরের পরে আস্তে করে তার পাশে দিয়ে যায়, সালাম দিই, মুসাফা করি যে ভাই একটু হুজরাখানা চলেন, একটু আসেন, একটু সময় দেন, একটু আপনার সাথে একটু কথা বলেন। তো ইমাম সাহেব ডাকছে, উনি তো খুশি যে ইমাম সাহেবের রুমে যাইতে পেরেছে। যাওয়ার পরে উনি রুমে যাওয়ার আগেই ওনার জুতাটা খুলে ছাত্ররা লই হাতে করে লই হাঁটতেছে, মানে জুতা ছাত্ররা লই ফেলছে। উনি তো এই সম্মান কোথাও পায়নি, গেছে যে ওনার জুতা লই পিছে পিছে হাঁটতেছে, আজকে দেখে যে জুতা লই 2 জন পিছে দিয়ে হাঁটতেছে। আচ্ছা, এরপরে রুমে গেছে, যাই দেখে যে বিভিন্ন রকমের নাস্তা রেডি, নাস্তা টাস্তা করলো, অনেকক্ষণ কথাবার্তা বললো, মানে তার সাথে আস্তে করে একটা সম্পর্ক তৈরি করলো। এইভাবে কয়েকদিন আসলো, নাস্তা করলো। এবার পরে আরেকদিন যখন থাকবে, হুজুর আপনি নাস্তা আনবেন কেন, আমি নিয়ে আসতেছি, এই যাও যাও যাও, এইটা নিয়ে আসো। উনি আর আজকে আনা লাগতেছে না, কিন্তু ওইটা ওই লোকেই আনতেছে। হুজুরের খাওয়াইতে পারলে এই লোক আরও খুশি। হ্যাঁ, এইভাবে প্রতিদিন আসরের পরে এখানে বসতেছে। আচ্ছা, বসার পরে ফলাফলটা কি, এবার উনি যদি ওই এই লোকটাকে বলে যে আমার মাদ্রাসায় 10 লাখ টাকা দরকার, তো যাকে বলবে ওর কাছে 10 লাখ টাকা কোনো বিষয় না, 1 কোটি টাকাও কোনো বিষয় না। তো আগে থেকে সম্পর্ক তৈরি করে ফেলছে, এখন বললে কিন্তু দিয়ে দিচ্ছে। এইভাবেই কিন্তু বাংলাদেশের এই শত 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 দেওবন্দি মাদ্রাসা চলতেছে। কোনো টাকার সমস্যা হচ্ছে না। কেন হচ্ছে না, মানুষ কেন দিচ্ছে, কীভাবে বের করতেছে, আপনি এগুলোর উপরে রিসার্চ করলে দেখবেন যে তাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে মানুষ টাকা দিতে বাধ্য, টাকা বের করতে বাধ্য। প্রত্যেকটা মাদ্রাসায় 313 জন বদরি সদস্য আছে। বড় মাদ্রাসা যতগুলো আছে প্রত্যেকটা মাদ্রাসায় 313 জন সদস্য আছে, বদরি সদস্য। এদের নাম দিচ্ছে বদরি সদস্য, মানে বদরের ময়দানে বদরের যুদ্ধে 313 জন, এই জন্য এরা বদরি। যখন একজন শুনছে ওয়াল্লাহ আমি বদরি সদস্য, মানে বদরে যাইতে পারি নাই কিন্তু বদরের মর্যাদা পাইতেছি। আচ্ছা, এই 313 জনকে নিয়ে প্রতি আপনার মাসে একদিন একটা প্রোগ্রাম হয়। প্রতি মাসে এই 313 জনকে নিয়ে শুধু আলাদা, এখানে অন্য কেউ থাকতে পারবে না, শুধু এই 313 জন। এবং সর্বোচ্চ মেহমানদারি, যত রকমের মেহমানদারি আছে সব ব্যবস্থাপনা। এবং গাড়ি থেকে নামার পরে ছাত্ররা তার জুতা নিয়ে নিয়ে হাঁটতেছে। এইভাবে খেদমত এই 313 জনের। তাহলে এরা টাকা দিবে না, না দিয়ে যাবে কই, ফালাবে কোথায়? টাকা না দিয়ে যাবে কই? কিন্তু দেখেন, আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ছি বা আমাদের যারা আছেন, তারা কখনোই কাজটা করে না। তো দেখা যায় যে আর্থিক সংকটে থাকে, মানুষ টাকা দেয় না। টাকাওয়ালা আশেপাশে অনেক, কিন্তু মাদ্রাসার আর্থিক সংকটে ভুগতেছে। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে ওই যে ছাত্র শিক্ষকের প্রথমে গভীর একটা এরকম সম্পর্ক তৈরি করতে হবে। এই জন্য দেখবেন তাদের ওলামায়ে কেরাম যত বৃদ্ধ হয় তত তাদের সম্মান বাড়ে এবং তাদের খেদমত, তাদের যত্ন এটা বাড়তে থাকে। আর আমাদের দেখবেন বৃদ্ধ হয়ে গেছে বা মাদ্রাসা থেকে রিটায়ার হয়ে গেছে, কেউ আর খবরও নেয় না। উনি অসুস্থতায় ভুগতেছে, কেউ যাই খবরও নেয় না, চিকিৎসার খরচটাও দেয় না, কোনো ছাত্ররাও যায় দেখা করে না, কেউ দেখা করে না। অনেক আলেম দেখবেন বৃদ্ধ বয়সে এরকম কষ্ট করতেছে, কিন্তু তাদের এরকম দেওবন্দি কোনো আলেম অল বাংলাদেশে বৃদ্ধ বয়সে কষ্ট করতেছে এরকম আপনি দেখবেন না। বৃদ্ধ বয়সে তার কি যত্ন, প্রত্যেকের 2 জন করে খাদেম আছে, পার্সোনাল খাদেম আছে, এবং প্রত্যেকের জন্য এক একটা হসপিটাল ফ্রি করা আছে। বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের যিনি মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, ওনার জন্য অ্যাপোলো হসপিটালের সমস্ত চিকিৎসা ফ্রি ছিল। যে ওনার যত ট্রিটমেন্ট দরকার অ্যাপোলো হসপিটাল করবে, এটা বসুন্ধরার মালিক টাকা পে করবে, যত ধরনের চিকিৎসা দরকার। এইভাবে উনি না, শুধু প্রত্যেকটা যত আলেম আছে সবার জন্য এইভাবে হসপিটালে ফ্রি আছে, দেওয়া আছে। তার ছাত্ররা, তার ইয়ারা, মানে তারা এইভাবেই ব্যবস্থাপনাটা গড়ে তুলছে। তা আমি যে বিষয়টা আমরা এখানে আলোচ্য বিষয় যে শিক্ষক শিষ্ট উপকরণ,
শিক্ষার্থী সৃষ্ট উপকরণ, দুই দিকেই আমাদেরকে সমভাবে খেয়াল করতে হবে। তো শিক্ষক সৃষ্ট এমন উপকরণ তৈরি করতে হবে, ছাত্রের সাথে সম্পর্কটা গভীর করতে হবে। কারণ আপনার এই ছাত্রগুলাই আপনার সম্পদ। আমরা অন্য লাইনে যাই নাই, অন্য প্রফেশনে যাই নাই, শিক্ষকতাটা জীবনের জন্য বেছে নিছি। শিক্ষকতার জন্য সবচেয়ে আনন্দের, সবচেয়ে মজার যখন আমার একজন ছাত্র ভালো মানুষ হয়, যখন একজন ছাত্র কোনো একটা জায়গায় ভালো খবর শুনি যে আমার ছাত্রটা অমুক জায়গায় এই পদে আছে, অমুক ইউনিভার্সিটির টিচার হয়েছে, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, অমুক মাদ্রাসার মুহাদ্দিস হয়েছে, অমুক জায়গায়, এটাই কিন্তু শিক্ষকের পাওয়া। এটাই তার মনটা বড় হয়ে যায় যে আমি যে সময়টা দিছি, শ্রমটা দিছি, এটা সার্থক হয়েছে, এটা কাজে লাগছে। এর বাহিরে হয়তো শিক্ষকতায় অন্য অন্য পেশার মতো এরকম টাকা পয়সা পাওয়া যায় না, কিন্তু আনন্দটা মেন এই জায়গায়। তো এই জায়গাটা তৈরি করতে হলে তখন দেখবেন ওই ছাত্র ওখানে গেলে যে বলবে যে আমার এক টিচার ছিল, এই টিচারের কথা সে সারা জীবন মনে রাখবে। আমাকে এখনও অনেক জায়গায় দেখা হইলে আমার শ্বশুর হাফেজ মাহমুদুল হাসান মাদানি, তো ওনার কথা, ওনার যত ছাত্র দেশে বিদেশে যত জায়গায় আছে, এই জামিয়া কাসেমিয়া থেকে যত ছাত্র বের হয়েছে, তো শুনলেই আলাদা করে ওনার কথা বলে যে উনি দিনে তো পড়াইতেন, 4টা 5টা পর্যন্ত মাদ্রাসায় পড়াইতেন। এরপরে ছাত্রদেরকে বলে দিতেন যে মাগরিবের পরে তোমরা আমার বাসায় চলে আসবে। বাসাটাকেও মাদ্রাসা বানায় নিছেন। এখানে উনি রাত্রে হাদিস পড়াইতেন রাত 9টা 10টা পর্যন্ত। ওই যে ক্লাসে হয়তো শেষ হতো না হাদিস, তো বাকিটা বাসায় পড়াইতেন। তারপরে ফাজিলে কেউ আরবি সাহিত্যে নিতে চাইতো না, উনি সবাই আরবি সাহিত্য নিয়ে আইতো, নেয় আরবি সাহিত্য উনি বাসায় পড়াইতো, মাদ্রাসায় পড়াইতো, বাসায় পড়াইতো, 300 নম্বরের আরবি। এরকম মানে ছাত্রদের সাথে এমন একটা সম্পর্ক গড়ে উঠছে, ছাত্ররা এখন সব শিক্ষককে বললেও ওনাকে বলতে পারে না। আমি এ পর্যন্ত যত ছাত্রের সাথে যত জায়গায় দেখা হয়েছে বলে যে আমরা ওনার বাসার যাইও পড়ছি, বিকালে পড়ছি, রাত্রে পড়ছি। তো কেন? ওই যে ছাত্রের সাথে এরকম একটা সম্পর্ক, এটা কিন্তু শিক্ষকের জন্য সবচেয়ে বড় জিনিস, ছাত্রদের সাথে সম্পর্ক গড়ে তোলা। এটা অনেক শিক্ষক পারে না, ছাত্রদের সাথে দূরত্ব বজায় রাখে, ছাত্রদের সাথে দূরে দূরে থাকে, ছাত্ররা কথা বলতে ভয় পায়, কাছে আসতে ভয় পায়, এটা করা যাবে না। এজন্য মানে ছাত্রদের সাথে সহজ হওয়া মানে আবার এরকমও না যে একেবারে মানে ছাত্র আমার কাঁধে উঠে যাবে এরকমও না, মানে ব্যক্তিত্ববোধ এটা থাকতে হবে শিক্ষক হিসাবে। আর যখন দেখবেন যে আপনি তাদেরকে ভালোবাসবেন, তারাও বুঝবে যে আমার এই শিক্ষক আমাদেরকে খুব ভালোবাসেন। তো এজন্য আপনি এই উপকরণ তৈরি করে 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 ছাত্রদেরকে কেমনে ডেভেলপ করতে হবে এটা চিন্তা করতে হবে। আবার ছাত্রদেরকে দিয়েও এরকম বিভিন্ন উপকরণ বলতে হবে যে কালকে তোমরা এটা এটা নিয়ে আসি। আচ্ছা, আপনারা কোনোদিন লাঙ্গল বানাইছেন? লাঙ্গল বানাইছেন? আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন প্রাইমারি স্কুলের টিচারেরা আমাদেরকে বলতো যে একটা লাঙ্গল বানায় নিয়ে আসবে, এটার উপরে নাম্বার দেওয়া হইতো। তা আমরা বিভিন্ন গাছ কেটে কেটে ছোট ছোট করে তো এরকম লাঙ্গল বানাই নিতাম। তখন তো লাঙ্গলের যুগ, লাঙ্গল বানাইতাম, জুয়াল বানাইতাম, মই বানাইতাম। তো এগুলো কেন বানাইতো? এটার দ্বারা ওই যে ছাত্র মানে ছোটোবেলা থেকেই ওই শিক্ষকেরা চিন্তা করতেন যে এরা যদি এগুলো বানানি শুরু করে তাহলে বড় হইলেও এরা এইসব কাজ বা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল বিভিন্ন কাজের প্রতি এরা আস্তে আস্তে আগ্রহী হবে। মেয়েদেরকে বলতো যে তোমরা হাত পাকা বানায় নিয়ে আসবা। তারপরে স্কুলের মধ্যে কিন্তু একটা স্কুলে 60-70টা 100টা হাত পাকা থাকতো। ওই হ্যাঁ, ছাত্রীরা বানায় নিয়ে আসতো, মেয়েদেরকে বলতো যে তোমরা এটা বানায় নিয়ে আসবা। তারপরে বিভিন্ন কিছু এরকম বানায় নিয়ে আসতো বলতো। এটা সব প্রাইমারি স্কুলে তখন ছিল। তো এই যে ছাত্রদেরকে দিয়ে এরকম সৃজনশীল কাজ করানো, যে তাদেরকে এখন ধরেন আধুনিক কম্পিউটারের যুগ, আপনি বললেন যে কম্পিউটারে এটা বানায় নিয়ে আসো বা ওইটা বানায় নিয়ে আসো, যেই ক্লাসের জন্য যেটা উপযোগী। মানে শিক্ষার্থীকে বসে থাকতে দেওয়া যাবে না। বসে থাকলে রাসুল বাত্তালে দোকানো শয়তান, বেকারের মাথা শয়তানের দোকান। যখনই সে কোনো কাজ পাচ্ছে না, এবার শয়তান তাকে বিভিন্ন দিকে নিয়ে যাবে। এই জন্য তাকে কাজের মধ্যে লাগিয়ে রাখতে হবে। সে কাজ না করে যাবে কই? এই সুযোগ দেওয়া যাবে না যে সে আমার এখানে ছাত্র থাকবে আবার সে অন্যদিকে ঘুরার, অন্য চিন্তা করার সুযোগ পাবে। তাকে এরকম এমন কাজ দিয়ে দিবেন, সে রাত্রে এই কাজ করতে করতে তার ব্যস্ততা চলে যাবে, সে আর অন্য চিন্তা করার সুযোগ পাবে না।